আচ্ছা ভাইয়া, কিউএনএ সেকশনে যারা অলরেডি টেক্সট দিচ্ছ যে ক্লাস সাউন্ড শোনা যাচ্ছে না, আমাদের ক্লাস এখনো শুরু হয় নাই। হ্যাঁ, ক্লাস শুরু হলে তারপর তোমরা সাউন্ড শুনতে পারবা, সমস্যা নেই। মুক্তার হ্যাঁ ভাই, ভাইয়া, ক্লাস হ্যাঁ জি ভাই। আমরা মনে হয় শুরু করে দেই। হ্যাঁ, শুরু করা যাক ভাইয়া। তো তার আগে আমি স্টুডেন্টের উদ্দেশ্যে একটু কথা বলতে চাই যে ভাইয়া, তোমাদের তো আজকে E1 এক্সাম হওয়ার কথা ছিল। তো E1 এক্সাম এর পরবর্তী তোমাদের আজকে B2 এক্সাম দিতে হবে, এবং 11 তারিখে তোমাদের জিকে পরীক্ষা হওয়ার কথা। জিকে পরীক্ষাটা তোমাদের হবে না, তাছাড়া বাকি রুটিনটা তোমাদের অপরিবর্তিত থাকবে। তো ভাইয়া শুরু করা যাক। হ্যাঁ আচ্ছা জামিল ভাইয়া, আচ্ছা জামিল ভাইয়া, হ্যাঁ তুমি। জামিল ভাই, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ অমিত ভাই, অমিত ভাইয়া বলো। আপনি হ্যাঁ, একটু স্টার্ট করে দেন, আমি শুরু করে দিচ্ছি, আপনি স্টার্ট করে দেন। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম সবাইকে, গুড মর্নিং। আমাদের আজকের লেকচারটা হচ্ছে P03, উইচ ইজ বেসিক্যালি নিউটনিয়ান মেকানিক্স এর উপরে। তোমরা যারা কিউএনএ সেকশনটা অলরেডি ফ্লাডেড করে ফেলছো, ভাইয়া সাউন্ড শোনা যাচ্ছে না, সাউন্ড শোনা যাচ্ছে না বলে কাইন্ডলি এটা একটু থামো। আর হচ্ছে গিয়ে আমাদের আজকের যে লেকচারটা, এই লেকচারের মধ্যে বেসিক্যালি আমাদের নিউটনিয়ান বলবিদ্যা চ্যাপ্টারটার মধ্যে যা যা আছে, যে যে জিনিসগুলো তোমরা এতদিন পর্যন্ত পড়ে আসছো, ডিপেন্ডিং অন দ্যাট আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে যে প্যাটার্নের কোশ্চেন গুলো আসে বা যে প্যাটার্নের কোশ্চেন গুলো হবে, সেগুলো তোমাদেরকে অমিত ভাইয়া দেখিয়ে দিবে। ঠিক আছে, আজকে ভোকালে আছেন অমিত ভাইয়া। ভাইয়া তোমাদেরকে খুব আস্তে ধীরে বোঝানোর চেষ্টা করবে। খুব সুন্দর অ্যানিমেশন আছে, অ্যানিমেশন দিয়ে যেভাবে করে সম্ভব, যতটুকু ইজি করে সম্ভব তোমাদেরকে বোঝাবে। সো কাইন্ডলি কেউ মানে পেশেন্স হারাবা না, একটু ধৈর্য ধরে ক্লাসগুলো দেখবা। এরপরে ভাইয়া পুরো টপিকটা শেষ করার পর যদি এমন হয় যে এখনো তোমার মনের কোনো একটা প্রশ্নের উত্তর তুমি পাও নাই, সেই ক্ষেত্রে তুমি কিউএনএ সেকশনে কোশ্চেন করতে পারো। কিউএনএ সেকশনে অলরেডি অনেকে প্রশ্ন করছো যে রুটিন পাই নাই, পরীক্ষা কবে হবে। এইটা প্রত্যেক দিনই বলা লাগে, আবারও বলি, একটু কাইন্ডলি এই কোশ্চেন গুলো ভাইয়া আমাকে করে লাভ নাই, বিকজ আমি আসলে জানি না। কিউএনএ সেকশনটা অ্যাকচুয়ালি আমি আর হচ্ছে মুক্তার ভাইয়া যেমন দেখবে, আমিও দেখবো, তবে তোমাদের সবচেয়ে বেটার আইডিয়া হয় সেটা হচ্ছে তোমাদের নিজেদের যাবতীয় যত প্রশ্ন এই রিলেটেড, প্রশ্ন কবে পাবো, রুটিন কবে পাচ্ছি, বা রুটিন পাচ্ছি না কেন, পরীক্ষা দিতে পারছি না কেন, খাতা পাচ্ছি না কেন, এই রিলেটেড কোশ্চেন গুলা কাইন্ডলি একটু চ্যাট সেকশনে করলে ভালো হয়। একটু এগুলো চ্যাট সেকশনে করবা। আর আদারওয়াইজ যদি তোমার ভর্তি সংক্রান্ত, টাইম সুইচ করা সংক্রান্ত, ব্যাচ চেঞ্জ করা সংক্রান্ত কোনো কিছু থাকে, তাহলে মানে কষ্ট করে একটু তোমাদের যে উদ্ভাসের ব্রাঞ্চ, তোমরা যে ব্রাঞ্চে ভর্তি হয়েছো সেই ব্রাঞ্চে একটু ফোন দিয়ে যোগাযোগ করবা। ঠিক আছে। আর এর সাথে হচ্ছে কিউএনএ সেকশনে অনেকে আবার প্রশ্ন করো যে ভাই আমার আগের বারের কিছু ঝামেলা ছিল, বা আমাকে এই বড় একটা অঙ্ক সলভ করে দেন, বা ভাইয়া এটা হলে কি হতো। এখন কিউএনএ সেকশনটা আসলে ছোট, তো এখানে আমি এত বড় করে আসলে প্রশ্নের উত্তর তো অঙ্ক করে লিখে পাঠাতে পারবো না। এখানে ছবি তোলার ব্যবস্থা নাই, তাহলে আমি হয়তো কাগজে লিখে তারপর ছবি তুলে তোমাকে ওখানে পাঠাতাম। তো কিউএনএ সেকশনটা আসলে ছোটখাটো কোনো প্রশ্ন যদি থাকে, মানে তোমাদের ভাইয়া একটা টপিক শেষ করার পর, অঙ্ক বোঝানোর পর, তাহলে কাইন্ডলি ওই প্রশ্নটা করবা। আর আদারওয়াইজ যদি সাউন্ড কখনো নষ্ট হয়ে যায় বা কখনো ভাইয়ার কানেকশন চলে যেতেই পারে, ইন্টারনেট যেহেতু এখানে সবারই ঝামেলা হয়, সো কানেকশন চলে যেতে পারে, কানেকশনের মধ্যে ঝামেলা হতে পারে, কখনো ভিডিওতে সমস্যা হতে পারে, এগুলো একটু নিজের এন্ড থেকে দেখবা। অনেক সময় হয় তোমার মোবাইলের সাউন্ড কম, তুমি এখানে মেসেজ দিয়ে যাচ্ছ ভাই আপনার কথা শোনা যাচ্ছে না। সো মোবাইলের সাউন্ড যেন বেশি থাকে, ব্রাইটনেস যেন বেশি থাকে, এগুলো ঠিকঠাক থাকার পর যদি কখনো উল্টাপাল্টা হয়, সেক্ষেত্রে একটু ধৈর্য ধারণ করবা। কিউএনএ সেকশনে সাউন্ড আসে না, সাউন্ড আসে না, চুপ হয়ে গেলেন কেন, এগুলো লিখে ফ্ল্যাট করার দরকার নেই। ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। মনোযোগ দিয়ে আচ্ছা ক্লাস করো, আমার মনে হয় তাহলেই বুঝতে পারবা সবগুলা জিনিস ঠান্ডা করে। আচ্ছা, আচ্ছা থ্যাংক অমিত, ইউ। স্টার্ট করতে পারো। জি অবশ্যই, থ্যাংক ইউ জামিল ভাইয়া। তো চলো ভাইয়া আমরা স্টার্ট করতেছি। আজকে আমাদের লেকচার হচ্ছে নিউটন বলবিদ্যা, ভাইয়া বলে দিচ্ছে। তো প্রথমেই যেটা আমরা পড়বো সেটা হচ্ছে বলের ঘাত অথবা শুধু ঘাত। তো বলের ঘাত এটা কাকে বললে ভাইয়া? যখন কোনো একটা বলের মান খুব বেশি হয় এবং ওই বলটার ক্রিয়াকাল অতি সামান্য হয়, তখন ওই বল এবং ও এর ক্রিয়াকালের গুণফলকেই বলা হয় ভাইয়া বলের ঘাত অথবা শুধু ঘাত। হ্যাঁ, বলের ঘাতও বলা হয়, অথবা শুধু সংক্ষেপে কি বলা হয় ভাইয়া বলো, ঘাত। এটাকে কি দ্বারা প্রকাশ করা হয়? এটাকে ভাইয়া যে দ্বারা প্রকাশ করা হয়। তাহলে যে সমান সমান কি হবে? ওই বলের মান ইনটু কি হবে? ওই বলের ক্রিয়াকালীন সময়। এখানে যে সমান সমান এফটি। এখানে এফটা হচ্ছে ভাইয়া ঘাত বল, এফটা হচ্ছে আমাদের ঘাত বল, আর টিটা হচ্ছে ভাইয়া সময়। হ্যাঁ, টিটা হচ্ছে আমাদের ভাইয়া সময়।
তো বলের ঘাতের সাথে আমরা ভরবেগের একটা সম্পর্ক জানি, সেটা কিভাবে বলতো? আমরা জানি যে বলের ঘাত সমান সমান ভরবেগের পরিবর্তন। আমরা কি জানি? বলের ঘাত সমান সমান কি ভাইয়া? ভরবেগের পরিবর্তন। এটা কিন্তু আমরা সবাই অলরেডি পড়ে এসেছি। হ্যাঁ, তাহলে বলের ঘাত কি? যে সমান সমান ভরবেগের পরিবর্তনকে কিভাবে লিখতে পারি? এম ইন্টু ভি মাইনাস ইউ। তো এখন চাইলে আমরা জে এর জায়গায় কি বসাতে পারি ভাইয়া? এই এফ টি এটা বসাইতেই পারি। তাহলে এফ টি সমান সমান কি? এম ভি মাইনাস ইউ। তো এই যে ইকুয়েশনটা আছে ভাইয়া, এটা যদি আমরা মুখস্থ রাখতে পারি, তাহলে এই ইকুয়েশন দ্বারা আমরা কি কি বের করতে পারবো? আমরা চাইলে এই ইকুয়েশন দ্বারা এফ ও বের করতে পারবো, যদি এম ভি ইউ টি দেওয়া থাকে। আমরা চাইলে এটা থেকে কি ভাইয়া, আমাদের ক্রিয়াকালীন যে সময় সেইটাও বের করতে পারবো, যদি এফ এম ইউ ভি এই জিনিসগুলো কি ভাইয়া দেওয়া থাকে। এখন যদি আমি এককের কথা বলি, যে বলের ঘাত এটার একক কি, তাহলে আমি যদি এই ইকুয়েশনের দিকে তাকাই, এখান থেকে আমি এককটা কি লিখতে পারি? বলের একক হচ্ছে নিউটন, সময়ের একক সেকেন্ড। তাহলে বলের একক আমি কি পাচ্ছি? নিউটন সেকেন্ড। আবার আমি যদি ভাইয়া এইটার দিকে একটু তাকাই, যে বলের ঘাত সমান সমান কি? ভরবেগের পরিবর্তন। তাহলে ভরবেগের একক কি? ভরবেগের একক হচ্ছে কেজি মিটার পার কি ভাইয়া? সেকেন্ড। তার মানে বলের ঘাতের একক নিউটন সেকেন্ড হয়। আবার এই বলের ঘাতের একক কি ভাইয়া বলো? কেজি মিটার পার সেকেন্ডও হয়। চলো এখন আমরা পরের স্লাইডে চলে যাচ্ছি। আচ্ছা, পরের স্লাইডে আমাদের একটা ভাইয়া ম্যাথ দেওয়া আছে। কি বলছে? যে 1 কেজি ভরের একটি বস্তু এত বেগে, ইউ এটা আদিবেগ, হ্যাঁ, এত বেগে একটি দেওয়ালে ধাক্কা খেয়ে আবার একই মানের বেগে, মানে ঠিক কি 10 মিটার পার সেকেন্ড বেগে বিপরীত দিকে ফিরে আসে, বস্তুর ওপর বলের ঘাত নির্ণয় করো। এখন দেখো ভাইয়া, এই বলটা এই দেওয়ালে ধাক্কা দিছে কত বেগে? বলেই দিছে 10 মিটার পার সেকেন্ড বেগে। আবার বলটা দেওয়ালে ধাক্কা দিয়ে ফিরে আসছে কত বেগে? বলে কিন্তু দিছে দেখো ভাইয়া একই মানের বেগে, দেখছো? তাহলে ভি কত হবে? ভিও হবে হচ্ছে -10 মিটার পার সেকেন্ড। এখানে মাইনাস আমরা কেন দিছি ভাইয়া? কারণ ইউ দেখো, ইউ যে ডিরেকশনে যাচ্ছে, ভি কিন্তু তার বিপরীত দিকে। যেহেতু বেগ একটা ভেক্টর রাশি, ফলে এখানে দিকের একটা ব্যাপার আছে। তাই ইউ যদি আমার +10 হয়, তাহলে ভি অবশ্যই আমার কি হবে ভাইয়া? -10। এখন আমরা আসি কি চাইছে? বস্তুর উপর বলের ঘাত কত? আমরা কি দেখে আসছি ভাইয়া বলো তো? আমরা জানি যে বলের ঘাত সমান সমান কি ভাইয়া বলতো? ভরবেগের কি? পরিবর্তন। এখন যে জায়গায় আমরা বলের ঘাত সমান সমান কি? ভরবেগের পরিবর্তন। তাহলে যে সমান সমান এম এর জায়গায় কত লিখবো? এই যে এম দেওয়া আছে আমাদের কত ভাইয়া? 1 কেজি, লিখলাম 1। ভি এর জায়গায় কত লিখবো? এই যে ভি দেওয়া আছে -10, লিখলাম -10। তারপরে এই যে অঙ্কের মাইনাসটা আমরা রাখলাম। ইউ কত? এই যে 10 দেওয়া আছে, 10। তাহলে আমাদের কত হচ্ছে? 1 ইন্টু -20। তাহলে কত হবে? -20। একক কি বলেছিলাম ভাইয়া? কেজি মিটার পার সেকেন্ড, অথবা আরেকটা একক কি আছে? নিউটন সেকেন্ড। তবে বেশিরভাগ ক্ষেত্রে যেহেতু আমরা এই ভরবেগ দিয়ে করি, এককটা আমরা কেজি মিটার পার সেকেন্ড এইটাই রাখবো। তাহলে এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমাদের অ্যান্সার কত হচ্ছে? আমাদের অ্যান্সার হচ্ছে -20 কেজি মিটার পার সেকেন্ড। হ্যাঁ, আর মাইনাসটা অবশ্যই আমরা অঙ্কের মধ্যে রাখবো। ওকে, তো আমরা পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। আচ্ছা, তো এইখানে যে অঙ্কটা বলছে ভাইয়া দেখো, একটি নল থেকে এত বেগে পানি বের হচ্ছে, এখানে একটা বেগের মান বলে দিছে। এত বেগে পানি বের হয়ে একটি দেওয়ালকে লম্বভাবে আঘাত করছে। নলের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দেওয়া আছে এ। যদি পানি রিবাউন্ড না করে, রিবাউন্ড মানে হচ্ছে পানিটা দেওয়ালে ধাক্কা দিয়ে আর ফিরে আসতেছে না। তার মানে কি? যদি ফিরে না আসে, তাহলে বেগটা আমার কত ভাইয়া? 0। আর এখানে আদি বেগটা কত দেওয়া ছিল? ইউ 2 মিটার পার সেকেন্ড। কোয়েশ্চেন করছে তাহলে দেয়ালের ওপর পানি কি পরিমাণ বল প্রয়োগ করবে? আমি একটু হেডিংটা দিয়ে রাখি। তাহলে দেয়ালের উপর পানি কি পরিমাণ বল প্রয়োগ করবে? এখন জিনিসটা আমি যদি তোমাকে একটু চিত্রতে দেখাই ভাইয়া, এইটা হচ্ছে আমার নল, এটা ধরলাম সেই নল, আর এটা ধরলাম কি ভাইয়া? আমার সেই দেয়াল। হ্যাঁ, কি হচ্ছে? নল দিয়ে কি প্রবাহিত হচ্ছে?
নল দিয়ে আমাদের পানি প্রবাহিত হচ্ছে, নল দিয়ে কি পানি প্রবাহিত হচ্ছে। এই দেওয়ালে ধাক্কা খেয়ে পানিটা কিন্তু রিবাউন্ড করতেছে না, তার মানে কি নিচের দিকে পড়ে যাচ্ছে। এখন আমি যদি বাকি সবকিছু ইন্ডিকেট করি, আমি এই যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এটা কত দেওয়া আছে আমাদের বলো তো ভাইয়া, এর মান কত দেওয়া আছে, এই যে দেখো 0.03, এটা আমি একটু লিখে রাখলাম 0.03। ওকে, আর আদি বেগের মানটা কত দেওয়া আছে, কত বেগে পানিটা দেওয়াল দিয়ে এই যে নলটা দিয়ে আসতেছে, এই যে বলে দিছে 2 মিটার পার সেকেন্ড। তাহলে ইউ আমার কত ভাইয়া বলো তো, ইউ হচ্ছে 2 মিটার পার সেকেন্ড। ওকে, এখন পানিটা দেওয়ালে ধাক্কা দিয়ে রিবাউন্ড করে না, তার মানে কি V0 রিবাউন্ড করে না, মানে এই যে পানিটা ধাক্কা দিয়ে পানিটা কি ভাইয়া বাম থেকে ডান দিকে যাচ্ছে না, দেওয়ালটা ধাক্কা দিয়ে পানিটা কি আবার বিপরীত দিকে ফিরিয়ে দিতেছে, দিতেছে না, এর জন্যই রিবাউন্ড না করে এই কথা বলছে। এটার মানে কত, ভিটা 0। তাহলে এখানে যখন আসছে তখন পানির বেগটা কত, বেগের মানটা ভাইয়া 0। ওকে, আমরা ধরে নিলাম এই যে নলটা আছে, নলের দৈর্ঘ্যটা হচ্ছে এল, এটা আমরা জাস্ট ধরে নিলাম। হ্যাঁ, এটার মান দেওয়া দরকার নেই কারণ এটা কাটাকাটি যাবে। ধরে নিলাম নলের দৈর্ঘ্যটা আমাদের কত, এল, এবং পানিটা এই নল দিয়ে টি সময় ধরে প্রবাহিত হচ্ছে। কত সময় ধরে, টি সময় ধরে প্রবাহিত হচ্ছে। এখানে আমি প্রথমে একটা কথা বলে রাখি, এই নলের মধ্য দিয়ে যতটুক টি সময়ে যতটুক পানি প্রবাহিত হয়, ততটুক পানি কিন্তু এই দেওয়ালের মধ্যে ঠিক টি সময় ধরেই আঘাত করবে। আমি আবারও বলতেছি, এই টি সময়ে যতটুক পানি এই নল দিয়ে প্রবাহিত হয়, ওই ততটুক পানি কিন্তু এই যে দেওয়ালটার মধ্যে ঠিক ওই টি সময় ধরেই কি করবে, আঘাত আনবে। এখন আমরা ম্যাটটার মধ্যে করতেছি বা ম্যাটটা আমরা আগাচ্ছি, কি লিখবো, আমরা জানি যে সমান সমান এম ভি মাইনাস ইউ। ওকে, সমান সমান দিলাম, যে জায়গায় আমরা কি লিখতে পারি ভাই বলো, যে জায়গায় আমরা লিখতে পারি এফ ইন্টু টি সমান সমান কি, এম ভি মাইনাস ইউ সমান সমান। এখন দেখো ভাইয়া, এই যে এম লিখছি না, এমটা কি, এমটা এখানে পানির ভর। তাহলে এখানে পানির ভরটা আমরা কিভাবে বের করব, পানির ভর তো দেওয়া নাই, কিন্তু আমরা একটা জিনিস জানি, সেটা কি, রো সমান সমান এম বাই ভাইয়া ভি, এটা আমরা জানি। তাহলে এম কি বলতো, এম হচ্ছে রো ইন্টু ভি। তাহলে এম এর জায়গায় আমরা কি লিখতে পারি, এম এর জায়গায় আমরা লিখতে পারি যে রো ইন্টু ভি ইন্টু, এটা যা ছিল আমরা তাই রেখে দিলাম, সমান সমান এফ টি সমান সমান। এখন এখানে রো মানে কি ভাইয়া, রো মানে হচ্ছে ঘনত্ব, সমান এখানে ভি মানে কি ভাইয়া বলো তো, ভি মানে এখানে আয়তন বুঝাইছে না। এখন আয়তনকে কি লেখা যায়, আয়তনটাকে প্রস্থ ইন্টু দৈর্ঘ্যটা লেখা যায় কিনা বলো তো, আয়তনকে প্রস্থ আয়তনকে একটা ক্ষেত্রফল ইন্টু দৈর্ঘ্য এই জিনিসটা লেখা যায় কিনা, কেন, কারণ ক্ষেত্রফলের একক হচ্ছে মিটার স্কয়ার, দৈর্ঘ্যের একক কি মিটার, তাহলে দুইটা গুণ করলে কি হয়, মিটার কিউব, যেটা কার একক, আয়তনের একক। তার মানে আয়তন সমান সমান প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অথবা ক্ষেত্রফল ইন্টু দৈর্ঘ্য লেখাই যায়। এখন ভি এর জায়গায় আমরা কি লিখতে পারি, ভি এর জায়গায় আমরা লিখতে পারি এ ইন্টু কি, এল ইন্টু যা ছিল তাই রাখলাম, সমান সমান। এখন একটা জিনিস আমরা খেয়াল করি ভাইয়া, এই যে এই নলটার মধ্যে তুমি চিন্তা করো, আমরা এই সূত্রটা জানি না যে এস সমান সমান ভিটি, এস সমান সমান কি ভিটি, এটা আমরা সমবেগের ক্ষেত্রে দেখছিলাম। আমরা ধরে নিব ভাইয়া নলের মধ্য দিয়ে পানিটা এই 2 মিটার পার সেকেন্ড বেগে প্রবাহিত হচ্ছে, নলের ভিতরে পানি কি এই 2 মিটার পার সেকেন্ড বেগে কি হচ্ছে, প্রবাহিত হচ্ছে। তাহলে সেটার উপর ভিত্তি করে আমরা কি লিখতে পারি, সেটার উপর ভিত্তি করে আমরা কি লিখতে পারি বলতো ভাইয়া, এই যে এস দূরত্ব, এটার জায়গায় আমি কি লিখতে পারি, এই যে এল লিখলাম। আর এই যে বেগ, বেগের জায়গায় আমি কি লিখতে পারি, নলের মধ্যে বেগ কত ধরছি, ইউ, তাহলে বেগের জায়গায় আমি কি লিখতে পারি, ইউ। আর সময়টা কত, সময়টাকে আমি টি রাখলাম। তাহলে এল এর জায়গায় কি আমি ইউ ইন্টু টি, এটা কিন্তু আমি লিখতেই পারি। এল এর জায়গায় আমরা কি বসিয়ে দিচ্ছি বলো, এল এর জায়গায় হচ্ছে এই যে মানটা, এই যে মানটা, এই মানটা আমরা, এই যে এল দেখছো, এই এল এর নিচে আমরা আসলে বসায় দিই, দেখি কি হয়। এল এর নিচে যদি আমরা বসায় দেই, তাহলে এফ টি সমান সমান রো ইন্টু এ ইন্টু এল এর জায়গায় কি বসাবো, ইউ ইন্টু টি, ইউ ইন্টু টি ইন্টু ভি মাইনাস কি ভাইয়া, ইউ। এখন দেখো তো ভাইয়া, এই যে টি আর এই যে টি কাটাকাটি গেল, তাহলে এফ আমাদের কত আসতেছে, এফ সমান সমান বাকি সবগুলার ভ্যালু কিন্তু দেওয়া আছে, দেখো রো কত, এই যে 1000 লিখলাম, এ কত, এই যে 0.03 লিখলাম, ইউ কত, এই যে 2,
লিখলাম। ভি এর মান কত? ভি এর মানটা তো 0। ইউ কত? ইউ হচ্ছে আমাদের কোথায় দেওয়া ছিল, এই যে ইউ ছিল আমাদের কত ভাইয়া? ইউ ছিল আমাদের 2। এখন আমরা যদি এটা হিসাব করি কত হবে বলো তো ভাইয়া? আমরা যদি হিসাব করি, আচ্ছা যেহেতু আমার এখানে জায়গা শর্ট, আমি আর হিসাবটা ডিসক্রাইব করতেছি না, আমি লিখি আর তোমরা বিশ্বাস করো, এটা খুবই ইজি, তোমরা পারবা। এটার অ্যান্সার আসে কত, মানে এটা এখানে কত আসে? 120 নিউটন। কত আসছে? 120 নিউটন। তাহলে বলের মান কত? 120 নিউটন। এখন এখানে একটা কথা বলি ভাইয়া, এই যে আমার এফ এর মানটা -120 নিউটন আসছে, এটা কিন্তু ভাইয়া দেয়াল কর্তৃক বল, দেয়াল যে পরিমাণ বল প্রয়োগ করছে পানির উপর, এটা কার মান বলতো? এটা কিন্তু ভাইয়া দেয়াল কর্তৃক বল। হ্যাঁ, এটা কার কর্তৃক বল? দেয়াল কর্তৃক বল। তার মানে এই পরিমাণ বলটা, এই যে দেওয়ালটা আছে না, এটা পানিটাকে দিছে। কিন্তু আমার প্রশ্নে কি বলছে? পানি কি পরিমাণ বল প্রয়োগ করবে? তাহলে তুমি আমার বলো তো, দেয়ালটা যদি পানিটাকে 120 নিউটন বল প্রয়োগ করে, তাহলে পানিটা দেওয়ালকে কি পরিমাণ বল প্রয়োগ করবে? নিশ্চয়ই 120 নিউটন, মাইনাসটা থাকবে না, তাই না? কারণ ওই যে নিউটনের তৃতীয় ল। অতএব পানি পানি দেয়ালের ওপর, পানি দেয়ালের ওপর 120 নিউটন বল প্রয়োগ করবে। হ্যাঁ, তার মানে প্রথমে আমরা সুন্দর করে যে সূত্রটা জানি সেটা দিয়ে ভাই সুন্দর করে অঙ্কটা করে ফেলবো, করার পরে দেখবো এফ এর মান আসছে -120 নিউটন। ঘাবড়ানোর কিছুই নাই, বা টেনশনে করার কিছুই নেই, বা মাইনাসটা দাগানোর কিছুই নাই। কারণ এখানে যে মাইনাসটা আসছে, এই যে বলের মান, এটা হচ্ছে ভাইয়া দেয়াল কর্তৃক বল। কার কর্তৃক বল? দেয়াল কর্তৃক। কিন্তু আমার কাছে কি চাইছে? পানি কর্তৃক বল। তাহলে দেওয়াল পানিটাকে যেই পরিমাণ বলে ধাক্কা দিবে, পানিও নিশ্চয়ই দেওয়ালটাকে সেই পরিমাণ বলে ধাক্কা দিবে, খালি দিকটা আমাদের কি হবে? বিপরীত। এর জন্য দেয়াল কর্তৃক মাইনাস আর পানি কর্তৃক কি হয়ে যাবে ভাইয়া? প্লাস। এতটুকুই হচ্ছে পার্থক্য। আমাদের পিডিএফ এ ম্যাথটা দেওয়াই থাকবে, তুমি আবার ঠান্ডা মাথায় একবার দেখবা, আশা করি ম্যাথটা ভাইয়া বুঝতে পারবা। আমরা তাহলে সামনের দিকে আগাচ্ছি। তো পরীক্ষার মধ্যে আমাদের অ্যাডমিশনে বা ভার্সিটিতে ভাইয়া রকেট থেকে ম্যাথ আসে না বললেই চলে। তারপরে তোমরা তো শুধুমাত্র ঢাকা ভার্সিটি পরীক্ষা দিবা না, বিজ্ঞান প্রযুক্তিতে পরীক্ষা দিবা, কৃষিতে পরীক্ষা দিবা, আর অনেক জায়গায় পরীক্ষা দিবা। তো ওইসব জায়গাতে রকেট থেকে 2-1টা অঙ্ক মাঝে মাঝে আসে। তো যেই অঙ্কগুলো খুব কমন, মানে মানে যদি আসার মতো হয় আসে, আমরা সেই রকম কয়েকটা অঙ্ক তোমাদের জাস্ট দেখানোর চেষ্টা করতেছি, ঠিক আছে? তো দেখো ভাইয়া, এখানে আমি রকেটের 4টা প্রশ্ন লিখে রাখছি। হ্যাঁ, তো প্রথম প্রশ্নটা আমি কি লিখছি ভাইয়া? দেখো, প্রথম প্রশ্নটা আমি লিখছি, যে রকেটের ওপর, আমি একটু কালিটা চেঞ্জ করে নিচ্ছি, রকেটের ওপর ঊর্ধ্বমুখী ধাক্কা বা বল কত? হ্যাঁ, তো প্রথমে এই যে রকেটটা দেওয়া আছে, রকেটের পিছন থেকে জ্বালানিটা ভাইয়া বের হয়। তো জ্বালানিটা যেই পরিমাণ ফোর্স বা শক্তি নিয়ে নিচের দিকে বের হয়, সেই পরিমাণ ফোর্স বা ধাক্কা রকেটটা নিশ্চয়ই ভাইয়া উপরের দিকে পায়। নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী ওই পরিমাণ ফোর্স বা ধাক্কা নিয়েই কিন্তু রকেটটা কি উপরের দিকে গতিশীল হয়। এখন রকেটের উপর ঊর্ধ্বমুখী ধাক্কা বা বল আমরা কিভাবে বের করব? আমি তোমাকে জাস্ট সূত্রটা লিখে দিচ্ছি। হ্যাঁ ভাইয়া, সূত্রটা হচ্ছে এফ আর মানে রকেটের উপর ঊর্ধ্বমুখী ধাক্কা, হ্যাঁ, এই আর মানে রকেট বোঝাচ্ছে, সমান সমান ভি ইন্টু ডিএম বাই ডিটি। কোনটাকে কি বলে পরিচয়টা আমি ডান পাশে লিখে দিচ্ছি, আগে আমি সূত্রগুলা লিখি, কোনটাকে কি বলে সেটা আমি লিখে দিব। তাহলে রকেটের উপর ঊর্ধ্বমুখী ধাক্কা বা বল কিভাবে বের করব? এফ আর সমান সমান ভি ডিএম বাই ডিটি। এখানে কোনটাকে আমি একটু এখানে লিখে দিই। এখন ভি হচ্ছে ভাইয়া জ্বালানির বেগ। হ্যাঁ, ভি হচ্ছে জ্বালানির বেগ। তারপর আমি কি লিখছি? ডিএম বাই ডিটি। এটা কি? এই ডিএম বাই ডিটি হচ্ছে জ্বালানি নির্গমনের হার, জ্বালানি নির্গমনের হার। তো এগুলা লেখার আগে তোমাকে জাস্ট আমি একটা কথা বলে নেই, যারা ইন্টার লাইফে মোটামুটি একটু অ্যাডভান্স লেভেলের স্টুডেন্ট ছিলা, রকেটের ম্যাথগুলো খুব সুন্দরভাবে করছো, তাদের মনে অনেক প্রশ্ন জাগতেছে, ভাইয়া এখানে প্লাস মাইনাসের অনেক বিষয় ছিল, তবে আমরা তো অবজেক্টিভে অ্যান্সার করব ভাইয়া, বা রিটেনে যেটাই করি, প্লাস মাইনাসের ওই যে ক্যাচাল বা ভেজাল এইটা আনার এই মুহূর্তে কোনো দরকারই নাই, কারণ ওইটা আর এখানে আলোচনা করার কোনো প্রয়োজন নাই। ফলে যেভাবে লিখতেছি তুমি জাস্ট সেভাবে দেখে যাও। ডিএম বাই ডিটি কি? জ্বালানি নির্গমনের হার। ওকে, তো এইভাবে যদি আমি এখানে দুইটা যদি মান দেওয়া থাকে, বেগের মান আর জ্বালানি নির্গমনের হার, তাহলে রকেটের উপর প্রযুক্ত
ঊর্ধ্বমুখী ধাক্কা বা বল আমি বের করে ফেলতে পারবো। এরবার নিচে আসি কি লিখছে সেকেন্ডটাতে, রকেটের ওপর ক্রিয়াশীল লব্ধি বল বা ধাক্কা। এখন তুমি একটা কথা বলো তো ভাইয়া, এই রকেটটা যদি ওপরের দিকে এফ আর লিখলাম, এই পরিমাণ ধাক্কা পায় বা এই পরিমাণ বল পায়, রকেটের একটা নিজস্ব ওজন আছে না, সেটা কত এমজি, ওইটা কোন দিকে কাজ করে, নিশ্চয়ই নিচের দিকে কাজ করে। তাহলে উপরের দিকে যদি এফ আর মানে এফ কাজ করে আর নিচের দিকে যদি এমজি কাজ করে, তাহলে রকেটের ওপর লব্ধি কত, নিশ্চয়ই একটা থেকে আরেকটা আমি বিয়োগ করব। তাহলে একটা থেকে আরেকটা কি আমি বিয়োগ করব। তাহলে রকেটের ওপর ক্রিয়াশীল লব্ধি বল এফ লব্ধি লিখলাম সমান সমান কি ভাই বলতো, এই যে ভ্যালুটা, এই যে ভ্যালুটা উপরের দিকে যে ভ্যালু সেইটা মাইনাস কি ভাইয়া এম জি। এটা হচ্ছে তার মানে আমাদের কি রকেটের উপর ক্রিয়াশীল লব্ধি বল বা ধাক্কা। এই যে ভ্যালুটা ভিডিএম বাই ডিটি, এটা হচ্ছে ভাই যে ওপরের দিকে যে পরিমাণ ধাক্কা পাচ্ছে, আর এম জি কি নিচের দিকে তার ওজন। তাহলে এইটা থেকে আমি যদি এইটা বিয়োগ করি, তাহলে মোট কি পরিমাণ লব্ধি বল সে পাচ্ছে সেটা আমি বের করতে পারলাম। ওকে ফাইন, এখন আসো পরেরটায় চলে যাই। ও এম মানে কি সেটা এমটা আমি লিখে দিচ্ছি। এম হচ্ছে ভাইয়া এখানে যে কোনো মুহূর্তে, হ্যাঁ এমটা হচ্ছে যে কোনো মুহূর্তে জ্বালানি সহ, যে কোনো মুহূর্তে জ্বালানি সহ রকেটের ভর। এমটা কি যে কোনো মুহূর্তে জ্বালানি সহ কার ভর ভাইয়া বলো, রকেটের ভর। ওকে, এবার আমরা যদি তৃতীয়টায় চলে আসি, রকেটের উপর ক্রিয়াশীল ত্বরণ কত, এ আর সমান সমান 1/m ভি ডিএম বাই ডিটি। এটা হচ্ছে রকেটের উপর ক্রিয়াশীল ত্বরণ। তারপর 4 নাম্বারটা কি বলছে, 4 নাম্বারটা বলেছে রকেটের উপর ক্রিয়াশীল লব্ধি ত্বরণ কত। আচ্ছা ভাইয়া, রকেটের উপর যদি এ আ মানে এই ত্বরণটা কাজ করে, তাহলে নিচের দিকে কি পৃথিবীর ত্বরণ জি কাজ করতেছে না, তাহলে উপরের দিকে এ নিচের দিকে জি, তাহলে লব্ধি কি নিশ্চয়ই একটা থেকে আরেকটা আমরা বিয়োগ করব। তাহলে রকেটের উপর লব্ধি ত্বরণ কত, এ লব্ধি সমান সমান কি করতে পারি ভাইয়া, এই যে এ আর এর যে মানটা আছে সেটা তুললাম, হ্যাঁ মাইনাস কত, মাইনাস হচ্ছে আমাদের এই যে জি। এই যে 4টা সূত্র লিখে দিছি না ভাইয়া, এই 4টা সূত্রের মধ্যে তোমার যদি পরীক্ষায় অঙ্ক করতে হয় বা আসে, এই প্রথমটা দিয়েই বেশি আসে। হ্যাঁ, তার মানে প্রথমটা দিয়েই বেশি আর কি আমাদের ভার্সিটিতে অঙ্ক আসে। তার মানে যারা আর কি বুঝবা না বা কষ্ট হচ্ছে ভাইয়া মনে রাখতে পারবো না, অন্তত প্রথম প্রশ্নটা মনে রেখো যে রকেটের উপরে ঊর্ধ্বমুখী ধাক্কা কত, অন্তত এইটা মনে রেখো, তাইলেও মোটামুটি ইনশাল্লাহ একটা কমন পেয়ে যাবা যদি রকেট থেকে প্রশ্ন আসে। তো চলো আমরা একটা অঙ্কে চলে যাই ভাইয়া। অঙ্কটা একটু পড়ি কি লিখছে, একটি রকেট প্রতি সেকেন্ডে এত, সরি হ্যাঁ প্রশ্নটা কি বলছে আমরা যদি একটু পড়ি, হ্যাঁ আমরা যদি একটু পড়ি যে প্রশ্নটা আমাদের কি বলেছে। আমাদের প্রশ্নটা বলেছে যে একটি রকেট প্রতি সেকেন্ডে এত কেজি জ্বালানি খরচ করে, ফাইন। রকেট থেকে নির্গত গ্যাসের বেগ এত হলে রকেটের ওপর কত বল ক্রিয়া করবে। ওকে ফাইন, কি বলছে রকেটের উপর কত বল ক্রিয়া করে, এখানে কি কোনো লব্ধির কথা বলছে, বলে নাই। তাহলে সূত্র কোনটা, নিশ্চয়ই প্রথমটা, কি ছিল এফ আর সমান সমান ভি ডিএম বাই ডিটি, দেখছো হয়ে গেল। তাহলে ভি এর মান কত ভাইয়া, ভি এর মান এই যে দেখছো 100 কিলোমিটার/সেকেন্ড। এখন কিলোমিটার দিয়ে কি আমরা অঙ্ক করব, অবশ্যই আমরা কিসে নিব, মিটারে নিব। কিভাবে নিব, 1000 গুণ দিব, 1000 গুণ দাও, 3টা শূন্য হয়ে যাবে, মিটার/সেকেন্ড। আর ডিএম বাই ডিটি যে দেওয়া আছে কত দেখি আমরা, ডিএম বাই ডিটি মানে জ্বালানি নির্গমনের হার কত বলছে, প্রতি সেকেন্ডে এত কেজি, দেখছো প্রতি সেকেন্ডে মানে কি 1 সেকেন্ডে এত কেজি, তাহলে কি হবে 0.07 কেজি, 0.07 কেজি পার কি সেকেন্ড। তাহলে একক কি হবে ভাইয়া, কেজি পার সেকেন্ড, কেন কারণ এই যে ভরের একক কেজি আর সময়ের একক কি সেকেন্ড, তাহলে কি হয়ে গেল কেজি পার সেকেন্ড। এখন ভ্যালুগুলো আসো আমরা বসাই দিই ভাইয়া, ভি এর জায়গায় কত বসাবো এইটা, এখানে কত বসাবো এই যে 0.07, যদি দুইটা গুণ করো কত হয়ে যাবে, দুইটা গুণ করলে 7000 নিউটন হয়ে যাবে। দেখছো কত ইজি একটা অঙ্ক, নিশ্চয়ই আমরা সবাই এখন করতে পারবো। তো চলো আমরা ভাইয়া পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি।
আচ্ছা, এখন তোমাদের জন্য আমরা একটা পোল লঞ্চ করতেছি। হ্যাঁ, তোমরা এটার ভাইয়া অ্যান্সারটা দাও। আমি তোমাদেরকে এটার জন্য দিচ্ছি হচ্ছে 50 সেকেন্ড, আমি তোমাদের এটার জন্য দিচ্ছি। ওকে, আর ভাইয়া 5 সেকেন্ডের মতো আছে, আর 5 সেকেন্ডের মতো আছে এবং আমি শেষ করে দিচ্ছি। ওকে, তো আমি দেখতে পাচ্ছি তোমরা বেশিরভাগই অ্যান্সার দিয়েছো, মোটামুটি 85% বলছো ভাইয়া অ্যান্সার বি। ওকে, তো আমরা দেখি আসলে অ্যান্সারটা কত। ঠিক আছে, আসো আমরা চেক করি। তো এখানে কি বলেছে, আমি যদি একটু কলমটা নিয়ে নিচ্ছি। এখানে আমাদের বলে দিয়েছে যে একটা বলের মান আছে এত নিউটন, একটি বল 4 কেজি ভরের বস্তুর ওপর 2 সেকেন্ড ক্রিয়া করে, বস্তুটির বেগের পরিবর্তন কত? তো আমি ভালো করেই বুঝেছি এটা আমার বলের ঘাত দিয়ে করতে হবে। তাহলে জে সমান সমান এম ভি মাইনাস ইউ, যে জায়গায় কি লিখবো, এফ ইন্টু টি সমান সমান কত, এম ভি মাইনাস ইউ। আমাদের কি চাইছে, বেগের পরিবর্তন চাইছে, তাহলে ভি মাইনাস ইউ সমান সমান রেখে এফ ইন্টু টি, এমটাকে ভাইয়া নিচে দিয়ে দিয়ে আসো, এমটাকে আমরা নিচে দিয়ে দিলাম। এফ হচ্ছে 16, টি হচ্ছে 2, এম হচ্ছে কত ভাইয়া 4। তাহলে আমরা কাটাকাটি করলে কত হয়, কাটাকাটি করলে অ্যান্সার হচ্ছে 8 মিটার পার সেকেন্ড। যারা যারা পোলের কোয়েশ্চেনের অ্যান্সারটা করেছো সঠিক বা ভুল সবাইকেই অসংখ্য ধন্যবাদ। আমরা পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। ওকে, তো পরবর্তী স্লাইডে অ্যাকচুয়ালি ভরবেগের সংরক্ষণ সূত্র ভাইয়া এটা আমরা ক্লাস 9-10 থেকেই জানি। এর জন্য এক্সট্রা ভাবে আমি আর কিছু মানে বললাম না, জাস্ট একটু হিন্টস দিয়ে যাই। স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে আমরা জানি ভাইয়া যে দুইটা বস্তুর সংঘর্ষের আগের, দুই বা ততোধিক বস্তুর সংঘর্ষের আগের মোট ভরবেগের সমষ্টি সংঘর্ষের পরের মোট ভরবেগের সমষ্টির কি হবে, সমান হবে। এই যে এটাই কিন্তু আমি লিখেছি, দেখতে পেরেছো? এটা কিন্তু আমরা সবাই জানি ভাইয়া, এর জন্য এটা নিয়ে আমি আর বেশি কথা বলছি না। পরেরটাতে চলে যাই। মিলিত বস্তুর ক্ষেত্রে মানে হচ্ছে দুই বা ততোধিক বস্তু, মনে করো একটা বেগে গতিশীল ছিল যে যার বেগে, কোনো একটা কারণে যখন ওরা মিলিত হয়ে যায় এবং মিলিত হয়ে একই সাথে কোনো একটা নির্দিষ্ট বেগে গতিশীল থাকে, তখন সবার ভরটা কিন্তু অ্যাড হয়ে যায় এবং যে শেষ বেগ বা পরবর্তী বেগ সেটা কিন্তু সবার সেম হয়ে যায়। তাহলে মিলিত বস্তুর ক্ষেত্রে আমাদের কিন্তু সূত্র বা ফর্মুলা আমরা এইটা ইউজ করছিলাম। এগুলো কিন্তু খুব কমন, পানির মতো, এগুলো আমরা সবাই জানি, আসলে এটা বলার মতো কিছুই নাই। তারপরে একটা কন্ডিশনে আসি, একটি বস্তু যদি কয়েকটি বস্তুতে বিক্ষিপ্ত হয়। এই যে দেখো একটা বড় বস্তু আছে, বড় বস্তুর ভর ধরলাম এম, বেগ কত ধরলাম, বেগ ধরলাম ইউ। তাহলে ভরবেগ কত ছিল কোনো পরিবর্তনের আগে, এম ইউ। এই যে এম ইউ রাখলাম। এখন বস্তুরা যদি কোনো কারণে কয়েকটা ভাগে বিভক্ত হয়, ধরলাম 3টা ভাগে বিভক্ত হয়েছে এবং প্রত্যেক ভাগের কি আলাদা আলাদা বেগ পাইছে, তাহলে ভরবেগের এই যে সংরক্ষণ সূত্র এইটা অনুযায়ী কি হবে, নিশ্চয়ই সংঘর্ষ বা পরিবর্তনের আগের ভরবেগ সমান সমান কি পরের ভরবেগের সমষ্টির সমান। তাহলে পরের ভরবেগ কত, যার যার ভর তার তার বেগ, যার যার ভর তার তার বেগ, যার যার ভর তার তার বেগ, আর এটার কি যোগফল। এই যে খুবই সিম্পল বিষয়টা, দেখতে পারছো? খুবই কিন্তু সিম্পল। তো চলো আমরা পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। হ্যাঁ, তো কোয়েশ্চেনটা আমরা একটু পড়ি। কি বলছে ভাইয়া, 30 কেজি ভরের একটি বোমা এত বেগে চলছে। ওকে, তাহলে আমার ভর দেওয়া আছে, একটা বেগ দেওয়া আছে, যেহেতু এত বেগে চলছে তাহলে এটা আমি ধরে নিলাম আদিবেগ। বোমাটি বিস্ফোরিত হয়ে দুটো টুকরো হয়েছে, দেখছো? বোমাটা বিস্ফোরিত কয়টা টুকরা হয়েছে, দুইটা। একটা হচ্ছে 18 কেজি, এটাকে ধরলাম M1, আরেক 18 কেজি হয়েছে, এবং ওই 18 কেজি যেটা হয়েছে সেই টুকরাটি স্থির হয়ে গেছে। তাহলে সেটার বেগ যদি আমি V1 ধরি সেটা কত, 0, এবং বাকি টুকরাটি উঠে যায়। বাকি অংশের বেগ কত,
তাহলে আমাকে একটা কথা বলো তো ভাইয়া, এখানে একটা বস্তু ছিল, বস্তুটার ভর কত বলে দিচ্ছে 30 কেজি, কত বলছে 30 কেজি, এটার বেগ কত ছিল, এটার বেগ ছিল হচ্ছে 48 মিটার পার সেকেন্ড। এই বস্তুটা বিস্ফোরিত হয়ে দুইটা টুকরা হয়েছে, এই যে একটা টুকরা, এই যে আর একটা টুকরা। তো একটা টুকরা কত হয়েছে, একটা টুকরা হয়েছে আমার 18 কেজি, এবং এটার বেগ কত হয়েছে, এটা স্থির হয়ে গেছে, তার মানে বেগটা কত, 0। তাহলে একটা যদি 18 কেজি হয়, তাহলে আরেকটা কত কেজি হয়েছে বলো তো, 30 থেকে 18 গেলে কত থাকে, 12। তাহলে আরেকটা হয়েছে 12 কেজি, এবং এটার বেগ কত হয়েছে, ধরলাম v2 সমান সমান ওয়াট। এটাই আমাদের কি করতে হবে, বের করতে হবে। তাহলে এই অঙ্কটা আমরা কিভাবে বের করব, আমরা তো একটু আগে সূত্র দেখেই আসছি, যে ভরবেগের সংরক্ষণশীল সূত্র সেটা কি, এম ইউ সমান সমান, যেহেতু বিস্ফোরিত হওয়ার আগে একটা বস্তুই ছিল, তাহলে মোট ভরবেগ বলতে শুধু ওর ভরবেগই বুঝাবে, সেটা কত, এম ইন্টু ইউ, এই যে ভর ইন্টু বেগ, সমান সমান সংঘর্ষ বা বিস্ফোরিতর পরের কি দুইটা অবস্থা হয়েছে। তাহলে কি লিখবো, m1 v1 যোগ কি m2 v2 সমান সমান, এখন আমরা জাস্ট নর্মাল অঙ্কগুলা করি, আসো এম এর জায়গায় কত বসাবো 30, ইউ কত বসাবো 48, m1 কত বসাবো এই যে 18, v1 কত 0, m2 কত 12, v2 কত 1। তাহলে এখন আমি যদি হিসাব করি, v2 সমান সমান 30 ইন্টু 48, এই টার্মটা পুরাটাই তো 0, 12টা নিচে চলে যাক, 12 দিয়ে 48 কাটো, 4 বরং 48, 3 4 কত ভাইয়া 12, তাহলে 120 মিটার পার সেকেন্ড। ওয়াও, তাহলে v2 এর আমাদের অ্যান্সার কত, 120 মিটার পার সেকেন্ড। সরি, হ্যাঁ, তাহলে ভিডিওর অ্যান্সার কত আসছে, 120 মিটার পার সেকেন্ড। আশা করি এই অঙ্কটা আমরা সবাই বুঝতে পারছি, খুব ইজি একটা অঙ্ক ছিল ভাইয়া। চলো পরবর্তী স্লাইডে চলে যাই। ওকে, তোমাদের জন্য এবার আমরা একটা পোল লঞ্চ করতে যাচ্ছি। কোয়েশ্চেনটা হচ্ছে, সিজিএস পদ্ধতিতে ভরবেগের একক কত। এটার জন্য আমি তোমাদের সময় দিব হচ্ছে, বেশি সময় দিব না, এটার জন্য আমি তোমাদের সময় দিব 25 সেকেন্ড। ওকে, তোমরা একটু করে ফেলো, 25 সেকেন্ড সময় পাবা, কারণ এটা খুব মুখে মুখে করার মতো। আচ্ছা, এখন আমরা যদি বলি, তোমাদের মধ্যে 48%-এর মতো বলছো অ্যান্সারটা হচ্ছে সি, আর বাদ বাকি অনেকে অনেক কিছু বলছো। তো আমি যদি বলি অ্যান্সারটা কত ভাইয়া, নর্মালি আমরা ভরবেগের একক কি জানি, কেজি মিটার পার সেকেন্ড। এখন তুমি আমার বলো তো, এই যে কেজি, এটা তো এসআই একক ভরের, এটা সিজিএস একক কি, সিজিএস একক হচ্ছে গ্রাম। মিটারের সিজিএস, এটা মিটারের, মিটার তো দৈর্ঘ্যের এসআই একক, এটার সিজিএস কি সেন্টিমিটার, আর সেকেন্ডেরটা সেকেন্ডটি। তাহলে আমি যদি তোমার এই ইয়েতে নেই, সিজিএস এ নেই ভরবেগ, তাহলে কি হচ্ছে, গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড। তাহলে আমরা অ্যান্সার কত, গ্রাম সেন্টিমিটার পার কি ভাইয়া সেকেন্ড। সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী স্লাইডে চলে যাচ্ছে। খুব ইজি একটা অঙ্ক দেওয়া আছে, কঠিন ভাবে চিন্তা করার কিছুই নাই। তো আমি জাস্ট তোমাদের প্রশ্নটা প্রথমে পড়ে শুনাই কি বলছে। তিনটি বস্তু আছে দেখছো, m1 m2 m3, তিনটি বস্তুকে সুতায় বেঁধে এফ বলে টানা হচ্ছে, মাঝখানের বস্তুর ওপর প্রযুক্ত বল, এই যে T1 এর মানটা জানতে চাইছে, যে T1 এর মানটা কত, প্রত্যেকটার ভর বলে দিছে আর একটা বলের মান বলে দিছে। এখন আমি একদম নর্মাল ভাবে তোমাকে একটা জিনিস বোঝাই, তিনটা বস্তু কি দেখছো ভাইয়া একই সাথে বাঁধা আছে, তার মানে তুমি যখন কোনো একটা ফোর্স দিয়ে এই বস্তুগুলাকে টানা শুরু করবা, তিনটা বস্তু কিন্তু একই সাথে গতিশীল হবে, তিনটা বস্তু কি একই সাথে গতিশীল হবে এবং একই বেগে গতিশীল হবে। তাহলে কি আমি বলতে পারি না যে বস্তুদ্বয়ের, মানে বস্তুগুলোর ত্বরণ সেম থাকবে, বস্তুগুলোর ত্বরণ সেম থাকবে।
বস্তুগুলোর ত্বরণ কি ভাইয়া সেম থাকবে। কেন? কারণ সবাই কিন্তু যখন আমি টানি নাই সবাই কিন্তু কি ছিল, অবশ্যই স্থির ছিল। তো যখন আমি টানা শুরু করছি তিনজন কি একই সাথে গতিশীল হইছে, একইভাবে গতিশীল হইছে, ফলে সবার মধ্যে বেগের পরিবর্তনটা কি একই রকম হইছে। তার মানে বস্তুগুলোর মধ্যে ত্বরণটা কি কি থাকবে, অবশ্যই সেম থাকবে। তাহলে এই যে এ, এটা আমি কিভাবে বের করব? আমরা কি জানি বলো তো? আমরা জানি এফ সমান সমান এম এ। এখন এফ এর জায়গায় এফ রাখলাম, এম এর জায়গায় কি লিখবো ভাইয়া? এই যে দেখছো তিনটা ভর, তিনটা ভরের যোগফল। এম এর জায়গায় কি লিখবো? M1 M2 M3 ইন্টু ত্বরণটাকে আমি কত এ ধরছি, তাহলে এর জায়গায় আমি এ রাখলাম। তাহলে এখন এ সমান সমান এফ, নিচে কি M1 M2 M3। এফ এর মান কত ভাইয়া? এফ এর মান হচ্ছে এই যে 600। আর তিনটা বস্তুর ভরের যোগফল কত? 10 20 30। 10 20 তারপর কত ভাইয়া? 30, তাই না? তাহলে হচ্ছে এটা 10, এটা 20 30, তাহলে কত হচ্ছে আমাদের? 60, তাই না? কত হচ্ছে আমাদের এখানে? হচ্ছে 60। তাহলে আমরা, ও আচ্ছা, আহ, এটাকে, হ্যাঁ, তাহলে আমাদের কত পাচ্ছি আমরা? তাহলে আমরা পাচ্ছি ত্বরণের মান, এটা দিয়ে যদি আমরা এটা কেটে ফেলি তাহলে কত হচ্ছে? 10। আমরা কত পাচ্ছি ভাইয়া? 10। তাহলে ত্বরণের মান কত? 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা কিন্তু আমরা পাচ্ছি। ওকে, তাহলে ত্বরণটা অলরেডি আমরা কি হ্যাঁ পেয়ে গেছি। এখন আমাদের কোয়েশ্চেনটা কি করছে? কোয়েশ্চেনটা বলছে T1 এর মান কত। এই যে T1টা, এটার মান কত? তুমি একটা কাজ করো তো, তুমি এটাকে একটু এইভাবে দেখো। তুমি যদি ঠিক এই লাইন বরাবর তাকাও তুমি কি দেখবা? এই যে T1 যে সুতাটা বা রশিটার মধ্যে কাজ করতেছে, এই রশিটা তুমি যদি এই দিক থেকে তাকাও, এইখানে না, তুমি এই মাঝখানে দাঁড়াও, হ্যাঁ, মাঝখানে দাঁড়া একটু তাকাও তো, তুমি কি দেখবা? এই দড়িটা M2 আর M3 শুধুমাত্র এই দুইজনকে টানতেছে। তাহলে যদি মাত্র শুধুমাত্র এই দুইজনকে টানে, তাহলে T1 এর উপর কি এই দুইটা টানার ফলে যেই পরিমাণ টান কাজ করার কথা ওই পরিমাণ টান কাজ করবে। তাহলে আমরা আবারও কি লিখতে পারি? আমরা তো জানি যে এফ সমান সমান এম এ। এফ সমান সমান এম এ, এটা তো আমরা জানি। এফ এর জায়গায় কি লিখলাম? এফ এর জায়গায় T1 লিখলাম সমান সমান এম এর জায়গায় কত লিখবো? শুধুমাত্র কি এই দুইকে টানতেছে মনে হচ্ছে না এদিক থেকে তাকাইলে? তাহলে এম এর জায়গায় কত লিখবো? M2 যোগ হচ্ছে M3 ইন্টু ত্বরণের জায়গায় কত লিখবো? এই রাখলাম সমান সমান M2 আর M3 এর মান কত? M2 হচ্ছে 20, M3 কত ভাইয়া? 10। তাহলে কত হলো? 20 যোগ 10 ইন্টু এ কত? এই যে এর মান আমরা 10 পেয়েছি, 10। তাহলে অ্যান্সার কত হচ্ছে? 20 আর 10 কত? 30। এটার সাথে 10 যদি গুণ করি কত হয় আমাদের? 300। আমাদের 300 নিউটন। তাহলে অ্যান্সার কত আসছে? 300 নিউটন। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। হ্যাঁ, এই 300 নিউটন আমাদের কি অ্যান্সার। আমি অঙ্কটাকে আরেকবার ছোট্ট করে রিপিট করতেছি, যে তিনটা সুতাকে, তিনটা বস্তুকে একই সাথে এফ বলে টানা হচ্ছে। এই T1 যে টান, এটার মান কত? প্রথমে আমরা পরীক্ষায় যেটা করব, আমরা ত্বরণ বের করব যে তিনটা বস্তুর মধ্যে কি পরিমাণ ত্বরণ কাজ করতেছে। কারণ আমরা তো এটা জানি যে তিনটা বস্তুর মধ্যে একই মানের ত্বরণ কাজ করতেছে। সেটা কিভাবে বের করব? এফ সমান সমান এম এ, এফ এর জায়গায় এফ রাখবো, এম এর জায়গায় যত অমিত ভাইয়া শুনতে পাচ্ছেন? অমিত ভাইয়া, অমিত ভাই শুনতে পাচ্ছেন ভাইয়া? আলাইকুম ভাইয়া, একটু ডিসকানেক্ট হয়ে গেছিলাম আর কি, না মনে হয় হ্যাঁ 1 মিনিটের জন্য। আচ্ছা, হ্যাঁ সমস্যা নেই, আমি আবার কন্টিনিউ করতেছি। হ্যাঁ ভাইয়া, ঠিক আছে। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, শোনা যাচ্ছে না কথা ক্লিয়ার একদম? হ্যাঁ ভাইয়া, সাউন্ড ক্লিয়ার আছে, সাউন্ডে কোনো সমস্যা নেই আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা ভাইয়ারা, আমি একটু ডিসকানেক্ট হয়ে গেছিলাম মনে হয় কিছু সময়ের জন্য। তো হ্যাঁ, এই অঙ্কটাকে আমি তাহলে আরেকবার রিপিট করতেছি তোমাদের জন্য, ঠিক আছে? জাস্ট হোল্ড অন আ সেকেন্ড।
এটা একটু উপরে উঠে রাখি, একটু ওয়েট। হ্যাঁ, এবার ঠিক আছে। কি লেখছে ভাইয়া, এই যে পরীক্ষার মধ্যে অঙ্কটা আমরা কিভাবে করব, 3টা বস্তু দেওয়া আছে বা 4টা বস্তু দেওয়া থাকবে, একটা বলে টানতেছে। তো প্রথমেই আমি যেটা করব, আমি হচ্ছে এই 3টা বস্তুর ত্বরণ বের করব। কি বের করব? ত্বরণ। কারণ 3টা বস্তুর মধ্যে কি অবশ্যই একই ত্বরণ কাজ করতেছে। কিভাবে বের করব? এফ সমান সমান এম এ। এম এর জায়গায় কি যতগুলা বস্তু থাকবে সবগুলা যোগ করে দিব, কারণ সবগুলা বস্তুর ভরের যোগফলই কি আমার মোট ভর। তো সংখ্যাগুলো দেওয়াই থাকবে। এই যে দেখছো এটা বের হয়ে গেছে, কত আসছে ভাইয়া? 10 মিটার পার সেকেন্ড। আচ্ছা তারপর আমার কাছে অমিত, কি চাইছে? অমিত আসসালামু আলাইকুম। অমিত হ্যাঁ, একটু ওয়ালাইকুম একটু আসসালাম ভাইয়া। ইন্টারাপ্ট করি ভাই, স্ক্রিন দেখা যাচ্ছে না। অবশ্যই। ও স্ক্রিন দেখা যাচ্ছে না, না? আচ্ছা, ওকে, স্ক্রিন তাহলে আবার শেয়ার শেয়ার। করা নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাইয়া। ভাইয়া এখন দেখা যাচ্ছে জামিল ভাইয়া? হ্যাঁ ভাই, এখন হ্যাঁ দেখা এখন যাচ্ছে। দেখা যাচ্ছে। আচ্ছা আমি আচ্ছা একটু যেহেতু ইন্টারাপ্ট করছি মাঝখানে, আমি একটু ওদেরকে বলে দেই। আচ্ছা, এই যে অবশ্যই কিউএনএ অবশ্যই। সেকশনে অলরেডি আমি দেখতে পাচ্ছি 70টা মেসেজ, সবাই মিলে হচ্ছে সাউন্ড দেখা যাচ্ছে না, স্ক্রিন দেখা যাচ্ছে না। এই তোমরা যেটা ফিল করছো সেটা আমিও ফিল করছি, so আমি ভাইয়াকে বলে দিয়েছি। আর যেহেতু কানেকশন নাই, সো একটু কানেকশনে একটু ইন্টারনেটের কানেকশন হয়তো ড্রপ করেছিল, এর জন্য একটু ঝামেলা হয়েছে। এই যে এখন 70টা কোশ্চেন যে করে ফেললা কিউএনএ সেকশনে, নেক্সট যখন তোমরা আবার কোশ্চেন গুলো করবা তখন আমি আর ওগুলা খুঁজে পাবো না। সো কাইন্ডলি এরকম হলে একটু এরকম মানে কি বলে টেকনিক্যাল ইস্যুস বা টেকনিক্যাল প্রবলেম হলে কাইন্ডলি একটু ধৈর্য ধরে বসো, জিনিসটা সর্ট আউট করে ফেলবো আমরা, ঠিক আছে? আর আরেকটা হচ্ছে গিয়ে ওই যে অনেকে বলছিল M3 এর মানটা 30 কেজি হবে, ওটা ভাইয়া একটু লিখতে গিয়ে ছোট্ট একটু প্রিন্টিং মিস্টেক হয়েছে। ওই M2 ও প্লাস আচ্ছা M3 আচ্ছা। অনেক যেটা ছিল ওটা 20 প্লাস 30 করে দিলেই ঠিক হয়ে যাবে, এমনিতে ও সব ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে ভাইয়া, আমি ঠিক করে নিচ্ছি, কোনো সমস্যা নেই। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। ও আচ্ছা, M3 এর ভ্যালুটা আমাদের 30 ছিল না ভাইয়া, আমি 10 লিখে ফেলেছি। তো আমি এটাকে লিখে দিচ্ছি, এই 10টা মুছে আমি এখানে 30টা লিখে দিচ্ছি। তাহলে এটা হচ্ছে 30। তাহলে 30 আর 20 যোগ করলে হয় হচ্ছে আমাদের 50। 50 সাথে 10 গুণ করলে আমাদের কত হবে? 500। তার মানে অঙ্কটা নিশ্চয়ই আমরা সবাই বুঝতে পারছি যে T1টা কিভাবে বের করব। T1টা দেখে মনে হচ্ছে যে আমি যদি এদিক থেকে তাকাই, এই T1টা বা এই রশিটা M2 আর M3 এই দুটাকে টেনে নিয়ে যাচ্ছে। তার মানে এটার মধ্যে কি পরিমাণ টান কাজ করবে? এই দুটাকে টানতে যেই পরিমাণ ফোর্স লাগবে। তাহলে T1 সমান সমান এই যে F সমান সমান M এ, এফ এর জায়গায় T1 বসাইলাম, এম এর জায়গায় M2 আর M3 যোগ করে দিছি, কারণ এই দুইটার যোগফল ইনটু হচ্ছে এ, সিম্পল ভাবে বের হয়ে গেছে। এখন তোমরা আমাকে যেটা করবা ভাইয়া, আমি যদি তোমাদের কাছে জানতে চাই যে T2টা কত, T2টা কত, এটা তোমরা বের করতে পারবা না। তোমরা একটু কাইন্ডলি বের করে অ্যান্সারটা আমাকে চ্যাটে জানাও, হ্যাঁ? আমি তোমাদের এটার জন্য 20 সেকেন্ডের একটা সময় দিলাম। এই T2 এর মানটা কত সেটা তোমরা আমাকে একটু বলো তো। প্রসেস কিন্তু সেম, 20 সেকেন্ড সময় দিলাম। T2 এর মানটা কত আমাকে একটু চ্যাটে জানাও, আমি চ্যাট বক্স দেখতেছি যে T2 এর মানটা কত। আশা করি অঙ্কটা সবাই বুঝে গেছো। T2 এর মানটা কত? আমাদের T1 চাইছিল, সেটা বের করে ফেলছি 500 নিউটন। কিন্তু আমি যদি বলি T2 এরটা কত, কত হবে বলো তো, আমাকে একটু জানাও। এদিক থেকে তাকাইলে কি মনে হচ্ছে? T2টা শুধু M3 কে টানতেছে, তাহলে কি হবে? ভেরি সিম্পল, T2 সমান সমান কি? শুধু M3 ইন্টু হচ্ছে এ, তাই না? শুধু M3 ইন্টু কি ভাইয়া? এ। কারণ T2টা শুধুমাত্র কি M3 কে টেনে নিয়ে যাচ্ছে। এখন মান বসালে অ্যান্সারটা চলে আসবে। আশা করি অনেকেই তোমরা করতে পারছো। ওকে ভাইয়া, ধন্যবাদ সবাইকে। আমরা পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। ওকে, খুবই ইজি আরেকটা অঙ্কে চলে এসেছি আমরা। কি বলেছে যে লিফটের মধ্যে দাঁড়ানো একজন ব্যক্তির ভর 65 কেজি হলে তিনি কি পরিমাণ বল অনুভব করবেন। এই অঙ্কটা করার আগে আমি তোমাদের জাস্ট সিম্পল একটা জিনিস একটু বলবো, একদমই সিম্পল, হ্যাঁ? একটু বোঝো। এটা তুমি একটা সারফেসে দাঁড়ায় আছো, আমারে বলো তো ভাইয়া, তুমি বা আমি যদি কোথাও দাঁড়ায় থাকি, আমাদের ওজনটা কোন দিকে কাজ করে? সবাই বলবা ভাইয়া নিচের দিকে কাজ করে। এখন নিচের দিকে যদি ওজন কাজ করে, আমার উচিত না নিচের দিকে ডাইবা যাওয়া? আমি কি ডাইবা যাই? যাই না। কেন যাই না? কারণ যেই পরিমাণ ওজন আমি নিচের দিকে ফিল করি, যেই সারফেসে আমি দাঁড়ায় থাকি, সেই সারফেসটা সেই পরিমাণ প্রতিক্রিয়া বল আমাকে কোন দিকে দেয়? ওপরের দিকে দেয়।
কোন দিকে দেয়? উপরের দিকে দেয়। তার মানে সেটা আমার কি? প্রতিক্রিয়া বল। আমরা সব সময় মনে রাখবো ভাইয়া, আমরা যেই জিনিসটা ফিল করি বা যেই জিনিসটা আমরা অনুভব করি সেটা অ্যাকচুয়ালি আর এর মান, মানে সেটা অ্যাকচুয়ালি আমাদের প্রতিক্রিয়া। আমরা কিন্তু প্রতিক্রিয়াটা ফিল করি। আমরা কি ফিল করি? প্রতিক্রিয়াটা ফিল করি। নর্মাল ভাবে আমি যে কোনো একটা জায়গায় দাঁড়ায় থাকি বা একটা লিফট বন্ধ অবস্থায় আছে, আমি লিফটে গিয়ে দাঁড়াইছি, লিফটটা চলতেছে না, অফ আছে, মানে জাস্ট গিয়ে দাঁড়াইছি। তাহলে নর্মাল ভাবে একটা জায়গায় দাঁড়ায় থাকা যেই কথা, নর্মালি লিফটের মধ্যে দাঁড়ায় আছি, লিফটটা কিন্তু চলতেছে না, তো ওই রকম কন্ডিশনে কি এমনিতে দাঁড়ায় থাকা সেম কথাই। তাহলে ওই অবস্থায় আমার নিচের দিকে কি ওজন কাজ করতেছে mg, উপরের দিকে আমার প্রতিক্রিয়া কত আর কাজ করতেছে। যেহেতু এখানে অন্য কোনো ত্বরণ বা অন্য কোনো বল কাজ করতেছে না, তাহলে আমি খুব নর্মাল ভাবে বলতে পারি যে আমার এই প্রতিক্রিয়ার মান আমার এই ওজনের নিশ্চয়ই সমান। তাহলে আর সমান সমান mg। কোন ক্ষেত্রে? যখন এইখানে কোনো অতিরিক্ত ত্বরণ নাই। কোন ক্ষেত্রে? যখন এই ক্ষেত্রে কোনো অতিরিক্ত ত্বরণ নাই। তাহলে নর্মাল ভাবে আমি দাঁড়ায় থাকলে আমার ওজন যেটা আমি কিন্তু সেটাই ফিল করি। এখন প্রবলেমটা হচ্ছে লিফটে উঠলে, লিফটটা যদি চলা শুরু করে। চলো আমরা সেটা একটু দেখে ফেলি। আশা করি আমি ব্যাপারটা বুঝাইতে পারছি যে আমাদের চিন্তা ভাবনা কি নিয়ে করতে হবে? প্রতিক্রিয়া নিয়ে করতে হবে। কি নিয়ে? প্রতিক্রিয়া নিয়ে। ওকে, মুছে দিলাম। এই যে একটা লিফট দেওয়া আছে, লিফটটা বলে দিছে এ ত্বরণে নিচে নামতেছে। লিফটটা এ ত্বরণে কোথায় নামতেছে? নিচে নামতেছে। তো তুমি তো লিফটের মধ্যে উঠছো, এই যে তুমি লিফটের মধ্যে দাঁড়ায় আছো, তো তুমি কি ফিল করবা? ভারী না মোটা? সেটা কিসের উপর নির্ভর করবে? তোমার প্রতিক্রিয়ার উপর। আর প্রতিক্রিয়া কোন দিকে কাজ করে? ওপরের দিকে। কোন দিকে? ওপরের দিকে। এই যে আটটা উপরের দিকে দিলাম। এখন আমাকে বলো ভাইয়া, লিফটটা যদি এ ত্বরণে নিচের দিকে নামে, তাহলে লিফটের মধ্যে কি পরিমাণ ত্বরণ কার্যকর প্রতিক্রিয়া বরাবর? আর সমান সমান এম। অবশ্যই কি হবে? জি মাইনাস এ। কি হবে ভাইয়া? অবশ্যই জি মাইনাস এ। কেন হবে? কারণ হচ্ছে প্রতিক্রিয়াটা কোন দিকে কাজ করে? আমি যেদিকে দাঁড়ায় থাকবো তার উপরের দিকে। আর সমান সমান নর্মাল ভাবে কি ছিল? mg। এই জিটা আমার কি ছিল? কিন্তু যখন লিফটটা এ ত্বরণের নিচের দিকে নামতেছে, তখন এই যে ডিরেকশন আর এই যে এ, এটা ডিরেকশন কি? উল্টা দিকে। ফলে কার্যকর ত্বরণ কি হবে? জি মাইনাস এ। তার মানে লিফটটা যদি নিচের দিকে নামতে থাকে, তাহলে আমি কি পরিমাণ বল অনুভব করব? সেটা হচ্ছে আর সমান সমান এম ইন্টু কি ভাইয়া? জি মাইনাস এ। ওকে, এটা লিখে রাখলাম। তারপর আবার যদি এমন ঘটনা ঘটে, তুমি লিফটের মধ্যে দাঁড়ায় আছো, হ্যাঁ, লিফটটা এ ত্বরণে ওপরের দিকে উঠতেছে। যদি ওপরের দিকে উঠে, তাহলে তুমি কি পরিমাণ বল অনুভব করবা? তোমার প্রতিক্রিয়ার সমান। তাহলে আর সমান সমান লিখতে পারি এম ইন্টু জি প্লাস এ। প্লাস কেন দিলাম? কারণ নর্মাল ভাবে আমার প্রতিক্রিয়া কি? ওপরের দিকে কাজ করে। জি ওপরের দিকে, এর ডিরেকশনে কি ভাইয়া? ওপরের দিকে, এর জন্য দুইটা যোগ হয়ে গেছে। তার মানে একটা জিনিস দেখতে পারছো, যদি আমি লিফট দিয়ে নিচের দিকে নামি, নিজেকে আমার একটু হালকা মনে হবে। কি মনে হবে? হালকা, তাই না ভাইয়া? আর আমি যদি লিফট দিয়ে ওপরের দিকে উঠি, আমার নিজেকে একটু কি মনে হবে? ভারী মনে হবে। কি মনে হবে? ভারী মনে হবে। এই দুইটা আমরা কি রাখবো? অবশ্যই মুখস্থ রাখবো, কারণ আমরা তো এটা বুঝে ফেললাম। এখন আমরা চলো অঙ্কে চলে যাই। ওকে, কি বলছে? একটি লিফটের মধ্যে একজন লোক ভর দেওয়া আছে। তিনি কি পরিমাণ, একজন ব্যক্তির ভর 65 কেজি হলে তিনি কি পরিমাণ বল অনুভব করবেন? প্রথম কন্ডিশন, লিফটটা যখন এত ত্বরণে নিচে নামছে, তো নিচে নামলে আমাদের সূত্র কি? এই যে আর সমান সমান এম, আর সমান সমান এম জি মাইনাস হচ্ছে এ। এম কত? 65। জি এর মান দেওয়া আছে? দেওয়া নাই। 9.8 মাইনাস এ কত? এ হচ্ছে 5। এখন আমরা যদি হিসাব করি, আমাদের অ্যান্সারটা কত আসবে? আমাদের অ্যান্সারটা আসবে হচ্ছে আমাদের অ্যান্সারটা আসবে হচ্ছে 65 ইন্টু 4.8। আমাদের অ্যান্সারটা আসবে হচ্ছে 312 নিউটন। কত আসবে? 312 নিউটন। এবার পরেরটাই যাই। একটি লিফট যদি এত ত্বরণে উপরের দিকে উঠে, তাহলে কি হবে ভাইয়া? আর সমান সমান এম জি প্লাস এ। এম কত? 65। জি কত? 9.8। এ কত? 5। যদি আমরা হিসাব করি, তাহলে আমাদের অ্যান্সার আসবে হচ্ছে ভাইয়া 962 নিউটন। কত আসবে? 962 নিউটন। খুবই ইজি, জাস্ট আমরা এই দুইটা জিনিস মনে রাখবো। জাস্ট আমরা এই দুটো জিনিস মনে রাখবো, হ্যাঁ।
তাহলে আমাদের অঙ্কটা শেষ আসবে। খুবই ইজি, খুবই সিম্পল, এটা হচ্ছে একদম সোজা জিনিস আর নাই বলতে গেলে। হ্যাঁ, তো চলো আমরা পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। ওকে, নাও ইটস টাইম, ইটস শো টাইম। হ্যাঁ, জড়তার ভ্রামক। এই চ্যাপ্টার মানে নিউটনিয়ান বলবিদ্যা পড়ছি অথবা স্যারের কাছে ব্যাচে বা যেখানেই পড়ছি, উনি জড়তার ভ্রামক বলে নাই বা পড়াই নাই এরকম মানুষ হয়তো পৃথিবীতে নাই, যারা মোটামুটি ইন্টারের স্টুডেন্ট বা আমাদের এখানে এই যে 700 জনের মতো যারা আসো। খুবই সিম্পল একটা বিষয় ছিল জড়তার ভ্রামক। তো বিষয়টা কি আমি যদি একটু বলি, যে জড়তার ভ্রামক কি, কোনো একটা অক্ষ আছে, এটা একটা অক্ষ আর এটা মনে করো একটা ভাইয়া কি বস্তু। হ্যাঁ, কোনো একটা অক্ষের সাপেক্ষে আমি যদি একটা বস্তুকে ভাইয়া ঘুরাইতে থাকি, মনে করো একটা অক্ষ সাপেক্ষে এই যে একটা বৃত্তাকার বস্তু, এটাকে আমি কি করতেছি ভাইয়া, রোটেট করতেছি, বাকি ঘুরাচ্ছি। একটা বস্তুকে আমি যদি একটা অক্ষ সাপেক্ষে ঘুরাতে থাকি, তাহলে বস্তুটার ভর যদি হয় এম এবং ঘূর্ণন অক্ষ হতে বস্তুটার দূরত্ব যদি হয় আই আর, তাহলে আমরা বলতে পারি যে জড়তার ভ্রামক, আমরা বলতে পারি যে জড়তার ভ্রামক আই সমান সমান এম ইন্টু আর স্কোয়ার। এম হচ্ছে যে বস্তুটাকে ঘুরাচ্ছি সেটার ভর, আর আর হচ্ছে কি ঘূর্ণন অক্ষ থেকে বস্তুটার দূরত্ব। ওকে, তাহলে এইভাবে আমরা কি পেয়ে যাব, জড়তার ভ্রামক পেয়ে যাব। এখন তোমাদের আমি একটা সিম্পল কথা বলে রাখি, যে ভাইয়া এই যে জড়তার ভ্রামক বললেন এভাবে না হয় করলাম, কিন্তু জিনিসটা আসলে কি ভাইয়া, জড়তার ভ্রামক জিনিসটা আমাকে এইটা বোঝায় যে আমি যদি একটা বস্তুকে ঘুরাইতে চাই, আমাকে বেশি পরিশ্রম করতে হবে নাকি কম পরিশ্রম করতে হবে। একটা জিনিস খেয়াল করো, এখানে এম এর মান যত বেশি আই এর মান তত বেশি হবে, তাহলে তত বেশি ঘুরাইতে কষ্ট হবে। আবার এম এর মান যত ছোট আই এর মান তত ছোট হবে, তাহলে ঘুরাইতে তত ইজি হবে। আবার আর এর দিকে তাকাও, আর যত বড় হবে ঘুরাইতে তত বেশি কষ্ট হবে, আবার আর যত ছোট হবে ঘুরাইতে তত কি কম কষ্ট হবে। মোটামুটি এটা হচ্ছে আমাদের জড়তার ভ্রামকের প্রাইমারি আলোচনা। এখন জড়তার ভ্রামক থেকে অ্যাডমিশনে অনেক ধরনের প্রশ্ন আসে, এর মধ্যে ম্যাথ খুব কম আসে, যেইটা আসে বিভিন্ন কন্ডিশন দিয়ে দেয়, যে এরকম এরকম ভাবে বস্তু আছে অক্ষ থেকে এত দূরে বা অক্ষটা এইভাবে গেছে, জড়তার ভ্রামক কত। আমি তোমাদের জন্য এরকম 9টা প্রশ্ন সিলেক্ট করে রাখছি, এই 9টা পড়লে ইনশাল্লাহ তোমাদের সবগুলাই হয়ে যাবে। তো চলো সেগুলো আমরা একটা একটা করে দেখে ফেলি। আচ্ছা, প্রথমেই আসি 1 নাম্বার সুষম সরুদণ্ডের জন্য। হ্যাঁ, ভার কেন্দ্রগামী ও দৈর্ঘ্যের ওপর লম্ব অক্ষ সাপেক্ষে জড়তার ভ্রামক। আমি একটু কালিটা চেঞ্জ করে ফেলি। এই যে দেখছো একটা দণ্ড দেওয়া আছে, দণ্ডটার ভর ধরলাম আমরা এম, দণ্ডটার ভর কত ধরলাম এম, এবং দণ্ডটা এই যে কালোটা দেখছো, কালোটা হচ্ছে অক্ষ, কালোটা আমার কি অক্ষ, এবং এই দণ্ডটার দৈর্ঘ্য আমি কত ধরলাম ভাইয়া এল। এই অক্ষটা দেখছো তার ভার কেন্দ্রের সাথে লম্বভাবে আছে, তাহলে এই রকম একটা কন্ডিশনে ভার কেন্দ্রগামী ও দৈর্ঘ্যের সাথে লম্ব এই অক্ষ সাপেক্ষে এই দণ্ডটার জড়তার ভ্রামক কত হবে, আই সমান সমান, এই জিনিসগুলো অবশ্যই তোমাকে কি রাখতে হবে জানো ভাইয়া, এই জিনিসগুলো তোমাকে অবশ্যই মুখস্থ রাখতে হবে। কি রাখতে হবে, মুখস্থ রাখতে হবে। 1/12 এ মিলি স্কোয়ার, 1/12 এ মিলি স্কোয়ার, এটার প্রুফ কিন্তু বইয়ের মধ্যে আছে, অনেকেই জানো। যারা প্রুফটা জানো না তাদের জানার এখন দরকারও নাই, তারা যা সূত্রটা মনে রাখো ভাইয়া। ওকে, এবার এটাতে আসি। এক প্রান্তগামী ও দৈর্ঘ্যের উপর লম্ব অক্ষ সাপেক্ষে জড়তার ভ্রামক। ভর কত, যথারীতি পুরা দণ্ডের ভর এম, দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য ধরলাম এল, তাহলে জড়তার ভ্রামক কত হবে। এখন কিন্তু এটা ভার কেন্দ্রের মধ্যে, অক্ষটা কিন্তু ভার কেন্দ্রে নাই, এক প্রান্তে আছে, তাহলে কত হবে মনে রাখবো 1/3 এম এল স্কোয়ার, 1/3 এম কি এল স্কোয়ার। তাহলে এখন যদি আমি তোমাকে প্রশ্ন করি ভাইয়া বলো তো, এই দণ্ডটাকে এইভাবে ঘুরাইতে কষ্ট বেশি হবে নাকি এইভাবে ঘুরাইতে কষ্ট বেশি হবে, অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার হবে অবশ্যই ভাইয়া এই যে সেকেন্ডটাতে কষ্ট বেশি হবে। কেন, কারণ এক প্রান্ত দিয়ে ঘুরাচ্ছি তো আমার ফোর্স বা এফোর্টটা বেশি দেওয়া লাগবে। কত গুণ বেশি দেওয়া লাগবে, এইটার তুলনায় এটা কত গুণ বেশি দেওয়া লাগবে বলো তো, অ্যান্সার হচ্ছে 4 গুণ বেশি দেওয়া লাগবে। ওকে, এই টাইপের প্রশ্নগুলো কিন্তু ভাই পরীক্ষায় আসে, আমি লিখে দিয়ে রাখতেছি, তোমরা দেখবা বুঝবা, পরীক্ষায় বুঝে শুনে অ্যান্সার করবা। ওকে, তো চলো ভাইয়া পরবর্তী স্লাইডে আমরা চলে যাচ্ছি। ওকে, এই কন্ডিশনটা কি, এই কন্ডিশনটা হচ্ছে আমাদের যে ভার কেন্দ্রগামী ও প্রস্থের ওপর লম্ব, প্রস্থ হচ্ছে এই যে এইটা, প্রস্থ ধরলাম বি। হ্যাঁ, প্রস্থ হচ্ছে এই যে এইটা, প্রস্থ ধরলাম বি। ওকে, তো এখন অক্ষটা কেমন ভাইয়া, ভার কেন্দ্রগামী ও প্রস্থের ওপর লম্ব, ভার কেন্দ্র কই থাকে, ঠিক মাঝখানে থাকে। তো এই কোয়েশ্চেনটা যদি কেউ কিউএনএতে করে থাকো, তো আমি আগে থেকে বলে দিচ্ছি যে ভার কেন্দ্র জিনিসটা কি। ভার কেন্দ্র নর্মাল ভাবে একটা বস্তুর সমস্ত ভর
একটা বস্তুর সমস্ত ভর যেই বিন্দুতে কেন্দ্রীভূত আছে বলে আমরা ধারণা করি বা মনে করি, সেই পয়েন্টটাকেই বলা হয় ভার কেন্দ্র অথবা ভর কেন্দ্র। আর নর্মাল ভাবে এটাকে আমরা ঠিক মিডল পয়েন্টেই ধরে থাকি নর্মালি। ওকে, এতটুকু জানলেই হবে। আসো আমরা একটা অক্ষ আঁকি। এটা মনে করো সেই অক্ষটা, এটা মনে করো সেই অক্ষটা। হ্যাঁ, এই যে এটা হচ্ছে আমাদের অক্ষ। তাহলে ভার কেন্দ্রগামী ও প্রস্থের উপর লম্ব অক্ষ সাপেক্ষে জড়তার ভ্রামক কত হবে? ধরলাম দণ্ডটার ভর হচ্ছে m, তাহলে I সমান সমান 1/12 m b স্কয়ার। ওকে, এটার ক্ষেত্রে কেমন? এক প্রান্তগামী এবং প্রস্থের উপর লম্ব। তাহলে কিভাবে? সাপোজ এই যে দেখছো, এক প্রান্ত দিয়ে একটা অক্ষ দিয়ে দিচ্ছি আমরা, এই যে দিয়ে দিলাম প্রস্থের উপর লম্ব, ধরলাম দণ্ডটার ভর হচ্ছে ভাইয়া m, তাহলে জড়তার ভ্রামক কত হবে? 1/3 m b স্কয়ার। তাহলে আবারও দেখো তো ভাইয়া, এইটা ঘুরানো সোজা বেশি নাকি এইটা ঘুরানো সোজা বেশি? অবশ্যই ভাইয়া এই যে এই বাম পাশেরটা ঘুরানো সোজা বেশি। কেন? কারণ মাঝখানে আছে এফোর্ট কম লাগবে, আর এটা এক পাশে আছে এফোর্টটা আমার কি বেশি লাগবে। তাহলে এইটার তুলনায় এইটা কত গুণ বেশি লাগবে? পরীক্ষায় কিন্তু এমন প্রশ্ন আসে। অ্যান্সার কত? 4 গুণ। অ্যান্সার কত? 4 গুণ। কেন? কারণ তুমি এই যে এইটার সাথে 4 দিয়ে গুণ দাও, 1/3 পেয়ে যাবা। আশা করি এগুলো আমরা বুঝে বুঝে সবাই অ্যান্সার করতে পারবো। চলো আমরা পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। আমি বলছিলাম 9টা দেখাবো, 4টা কিন্তু দেখানো শেষ, বাকি আছে কয়টা? 5টা। ওকে, আসি। বেলন অথবা ডিস্ক, হ্যাঁ দুইটাই থাকতে পারে। বেলন অথবা ডিস্কের ভার কেন্দ্রগামী ও তলের ওপর লম্ব অক্ষ সাপেক্ষে জড়তার ভ্রামক। এই যে একটা বেলন বা ডিস্ক আছে, ওই যে আমরা রুটি খাই না সকালবেলায়, এই রুটির মতো আর কি, বা এরকম আর কি, এটাকে বেলন বা ডিস্ক বলে। এই যে অক্ষ কল্পনা করলাম, এই যে একটা অক্ষ আছে, এই অক্ষ সাপেক্ষে এই বেলুনটা কি ভাইয়া ঘুরতেছে, এই অক্ষ সাপেক্ষে বেলুনটা মনে করো ঘুরতেছে। এখন বেলুনের যে ব্যাসার্ধ সেটা দেওয়া আছে আর, বেলুনের ব্যাসার্ধ দেওয়া আছে আর, আমি আরটা একটু বাইরে লিখি, ক্লিয়ার বোঝা যাচ্ছে না এখানে। হ্যাঁ, বেলুনের ব্যাসার্ধ দেওয়া আছে আর এবং বেলুনের ভর কত দেওয়া আছে m। যদি তাই হয়, আমি খুব ইজিলি বোঝাচ্ছি, চেষ্টা করো। I সমান সমান প্রথমে m লেখো, তারপর r স্কয়ার লেখো, m আর স্কয়ার লেখো। এখন একটা রুটিকে আমরা কয়বার ছ্যাঁকা দিই? 2বার। এই পাশে ওই পাশে কয়বার ছ্যাঁকা দিই? 2বার। তাহলে এটাকে কত দ্বারা ভাগ করব? 2। শেষ। তাহলে বেলনের জড়তার ভ্রামক কত? I সমান সমান m r স্কয়ার ডিভাইডেড বাই 2। ওকে, এবার সিলিন্ডারে আসি। একটা জিনিস দেখো তো ভাইয়া, সিলিন্ডার আর বেলন এই দুটার মধ্যে পার্থক্য আছে। তুমি যদি একটা সিলিন্ডারকে, এই যে মোটা সিলিন্ডারটা, এটারে তুমি যদি ওপর থেকে তাকাও, হ্যাঁ এটারে যদি তুমি ওপর থেকে তাকায় দেখো, তাহলে তোমার কাছে এইটারে কি একটা বেলনের মতোই লাগবে না? তাহলে আমি বলতে পারি না যে একটা সিলিন্ডার হইতেছে একটা মোটা সোটা বেলন বা মোটা সোটা ডিস্ক, যেটা খাওয়া দাওয়া করে অনেক মোটা হয়ে গেছে। তাহলে এটার ক্ষেত্রেও কি ভাইয়া সেম ভাবে বের করবো না? মনে করো দেওয়া আছে সিলিন্ডারের ব্যাসার্ধ আর এবং ভর কত দেওয়া আছে m, তাহলে জড়তার ভ্রামক কি হবে? সিম্পল, I সমান সমান m r স্কয়ার। হ্যাঁ, এই m হচ্ছে তোমার সিলিন্ডারের ভর, নিচে কত দিব? 2। ভেরি সিম্পল, দেখছো? আচ্ছা, এবার আসি আমরা রিং এর ক্ষেত্রে, রিং বা আংটির ক্ষেত্রে। তো একটা রিং যদি কোনো একটা অক্ষ সাপেক্ষে ভাই ঘুরতে থাকে, একটা রিং একটা অক্ষ সাপেক্ষে ঘুরতেছে, তো রেডিয়াস এটার বলে দিয়েছে আর এবং ভর কত বলে দিয়েছে m। আমরা ধরে নিয়েছি যে এই যে ভাইয়া রিংটা আছে না, তোমরা এখানে অন্ত ব্যাসার্ধ বহি ব্যাসার্ধ নিয়ে একটা প্রবলেম ফেস করতে পারো, এটা প্রবলেম ফেস করার দরকার নাই। এই রিংটা মনে করো খুবই পাতলা বা খুবই চিকন, খুবই পাতলা বা খুবই চিকন, তো এটা ব্যাসার্ধ কত? আর, আর ভর হচ্ছে m। তাহলে এটার জন্য জড়তার ভ্রামক হবে সিম্পল, I সমান সমান m r স্কয়ার। কত হবে? I সমান সমান m r স্কয়ার। তাহলে কয়টা হলো? 1 2 3 আর আগে 4টা, মোট 7টা হইছে। আমি পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। ওকে, এটা কি? ফাঁপা বা নিরেট গোলকের ভার কেন্দ্রগামী, ফাঁপা হোক অথবা নিরেট হোক, গোলকের ভার কেন্দ্রগামী অক্ষ সাপেক্ষে জড়তার ভ্রামক। এই যে একটা গোলক দেওয়া আছে ভাইয়া, এখন এটার ভার কেন্দ্র দিয়ে যদি একটা অক্ষ যায় এবং এই গোলকটা যদি এটাকে কেন্দ্র করে ঘুরতে থাকে, আমরা ধরে নিলাম গোলকের ব্যাসার্ধ হচ্ছে আর, ভর হচ্ছে m। তাহলে জড়তার ভ্রামক I সমান সমান, এটার জন্য হবে, আমরা একটু মনে রাখবো, 2/5 m r স্কয়ার, 2/5 m r স্কয়ার। ওকে, গেল এইটা। তারপর কি? ফাঁপা বা নিরেট গোলকের স্পর্শগামী অক্ষ, এই যে গোলকটা স্পর্শগামী অক্ষ কি টাচ করে গেছে, এই যে এটা দেখছো? তো গোলকটা যদি এটাকে কেন্দ্র করে ঘুরতে থাকে, আমি আবারও ধরে নিলাম ব্যাসার্ধ যদি আর দেওয়া থাকে, ভর যদি হয় m, তাহলে এটার ক্ষেত্রে জড়তার ভ্রামক হবে কত? 7/5 m r স্কয়ার।
ঠিক আছে? তোমরা জাস্ট এইভাবে মনে রাখবা 7/5 2/5 75 25 75 25 75 মানে 7/5 25 মানে 2/5। তারপর জাস্ট একটু ধারণা করবা চোখ বন্ধ করে যে মাঝখান দিয়ে গেলে সোজা নাকি পাশ দিয়ে গেলে সোজা। দেখবা তোমার ব্রেনই তোমার বলতেছে মাঝখান দিয়ে গেলে সোজা, তাহলে সোজা হইলে 25 মানে কি 2/5, আর পাশ দিয়ে গেলে কঠিন মানে মানে কষ্ট মানে কি 7/5। এই যে 9টা দিলাম, ইনশাল্লাহ এই 9টার মধ্যেই তুমি পরীক্ষার মধ্যে যেভাবেই আসুক কমন পেয়ে যাবা। 1 নাম্বার তোমার আমি দিয়ে দিলাম, ঠিক আছে? তো চলো ভাই আমরা পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। এখন তোমাদের জন্য আমরা একটা অঙ্ক দিয়েছি, আমরা একটা পোল লঞ্চ করতেছি। আমি এটার জন্য তোমাদের সময় দিব হচ্ছে 40 সেকেন্ড। ওকে, টাইম স্টার্ট নাও। কয়টা বাজে? ভাইয়া তাড়াতাড়ি করো, আর 15 সেকেন্ড আছে। আচ্ছা অমিত, পোল কোশ্চেন 3 এর পরে আমার মনে হয় ওদেরকে 5 মিনিটের একটা ব্রেক দিলে ভালো হয়, ওরা অনেকে ব্রেক অবশ্যই ভাইয়া, অবশ্যই অবশ্যই। আচ্ছা আমাদের পোলটা শেষ করে দিই আমরা। হ্যাঁ, ওকে ফাইন। তো খুব এই অঙ্কটার অনেকে আসলে এটার মিক্সড অ্যান্সার দিছো। হ্যাঁ, একদম এটার একদম অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার সবাই দিছে, এটা আমি বলবো না অ্যাকচুয়ালি। কি বলছে যে চাকার একটা চাকার জড়তার ভ্রামক দেওয়া আছে আই এত, ভর দেওয়া আছে এত, চক্রগতির ব্যাসার্ধ কত? ভাইয়া বলো তো, চক্রগতির ব্যাসার্ধকে আমরা কি দ্বারা প্রকাশ করি, কে দ্বারা প্রকাশ করি? আমরা সূত্র কি জানি? এম সমান সমান কি ছিল? আই সমান সমান এম আর স্কোয়ার ছিল। বাট যখন এই অক্ষ থেকে বস্তুটার দূরত্ব তার ভার কেন্দ্র পর্যন্ত হয়, যখন অক্ষ থেকে কোনো একটা বস্তুর দূরত্বটা তার ভার কেন্দ্র পর্যন্ত হয়, তখন সেখানে আমি আটটারে সুন্দর করে কে নামে ডাকি। আটটাকে আমরা আদর করে কি বলে ডাকি? কে নামে ডাকি। আর সেই কেটাকে কি বলা হয়? চক্রগতির ব্যাসার্ধ। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? আই সমান সমান এম কে স্কোয়ার। সিম্পল। আই কত? আই হচ্ছে 0.25, এম কত? এম হচ্ছে 4 কে স্কোয়ার। অতএব কে সমান সমান রুট 0.25/4 সমান সমান 4 এর রুট করলে কত হয়? 2। 0.25 মানে 0.25 কে আমরা যদি রুট করি কত হয়? 0.5। এটা কেউ ভুল করে না, অবাক হয় না ভাই 0.25 এর রুট করলাম বড় হইলাম কিভাবে, না ভাইয়া 0.5ই হয়। তোমার ডাউট থাকলে তুমি ক্যালকুলেটরে প্রেস করে দেখতে পারো। তাহলে 0.5 কে যদি আমি 2 দ্বারা ভাগ করি কত হয় ভাইয়া? 0.25। আমাদের অ্যান্সার কত হচ্ছে? 0.25। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 0.25। ওকে, তো এখন তোমাদেরকে এখন বাজে কয়টা আমি একটু দেখা নেই। এখন বাজে হচ্ছে 9টা 5। হ্যাঁ, আমরা ঠিক 9টা 11-তে ক্লাস স্টার্ট করব। 9টা 11 পর্যন্ত তোমাদের ব্রেক। ঠিক আছে ভাইয়া? ওকে, সবাই একটু রেস্ট নাও।
আচ্ছা, লাকাত একটা প্রশ্ন করছো যে ভাইয়া জাহাঙ্গীরনগরের কোয়েশ্চেন সলভ করার সময় দেখি ক্যালকুলেটর ছাড়া করা যায় না। ভাইয়া জাহাঙ্গীরনগরের প্যাটার্নটা হচ্ছে কি, তোমাকে কিছু অ্যান্সার আছে, মানে এগুলো কমন কোয়েশ্চেন আসে, তো মুখস্থের মধ্যে থাকলে অ্যান্সার দিতে হবে, আর নাইলে অনেক ওই অঙ্কগুলো স্কিপ করতে হয় ভাইয়া, ওইটার আর কোনো সলিউশন নাই। হ্যাঁ। আচ্ছা, আবার লাকাত বলছো যে ভাইয়া কারেক্ট অ্যান্সার না থাকলে অ্যাডমিশনে কি করব? কারেক্ট অ্যান্সার না থাকলে সেই ক্ষেত্রে হচ্ছে আমি যতদূর জানি কমন মার্কস দিয়ে দেয়, ওই কোয়েশ্চেনে কমন মার্কস দিয়ে দেয়, ঠিক আছে? জেরিন বলছে যে কনসেপ্ট বুক আর কোয়েশ্চেন ব্যাংক পড়লে এনাফ হবে কিনা। মোর দেন এনাফ, মোর দেন এনাফ। যদি কোয়েশ্চেন ব্যাংক আর কনসেপ্ট বুক সম্পর্কে খুব পরিষ্কার ধারণা থাকে তাইলে মানে মোর দেন এনাফ, কি আর বলবো বলো। মেধা বলছে কোয়েশ্চেনে যদি দুইটা অ্যান্সার থাকে, ভাইয়া তোমরা এত কোয়েশ্চেন করে জামিউল ভাইরে জ্বালায়ও না প্লিজ, ঠিক আছে? এত কোয়েশ্চেন করো না ভাইয়া। হ্যাঁ, আমি মোটামুটি অ্যান্সার দেওয়ার চেষ্টা করতেছি যা যা আমি জেরিন বলছি যে যদি দুইটা অ্যান্সার থাকে, ভাইয়া যদি কোনো একটা প্রশ্নে দুইটা অ্যান্সার থাকে আর লজিক্যালি যদি দুইটাই অ্যান্সার হয়, তাইলেও সেটা প্রশ্নের ভুল, তাইলেও সেটাতে কমন মার্কস। আচ্ছা, তোমরা সবাই চলে আসো, আমরা আর 1 মিনিটের মধ্যে ক্লাসটা শুরু করব। হ্যাঁ, তোমরা চলে আসো। তো আশা করি ভাইয়া সবাই চলে এসেছো, আমরা আমাদের ক্লাসটাকে শুরু করে দিচ্ছি। হ্যাঁ, তো সমান্তরাল অক্ষ উপপাদ্য এটা কি, খুবই সিম্পল একটা ব্যাপার, আমি সংজ্ঞায় যাচ্ছি না, খুবই সিম্পল ভাবে বলতেছি। এই যে একটা বস্তু দেওয়া আছে দেখতে পারতেছো, এই যে কেমন একটা ঢেউয়ের মতো একটা বস্তু, বস্তুটার আমরা বললাম বস্তুটার ভর হচ্ছে এম, বস্তুটার ভর কত এম, আর বস্তুটার সমান্তরাল অক্ষ উপপাদ্য দুইটা অক্ষ দেওয়া আছে। এই যে অক্ষটা যেটা মাঝখান দিয়ে গেছে, যেটার আমি নাম দিলাম এ বি, এই অক্ষটা কিন্তু ভার কেন্দ্র দিয়ে গেছে, খেয়াল করছো? এবি অক্ষটা কোন দিক দিয়ে গেছে? ভার কেন্দ্র দিয়ে গেছে। আর পাশে কিন্তু আরেকটা অক্ষ আছে, এটার নাম দিলাম আমরা সিডি, এটার আমরা নাম দিলাম কি ভাইয়া? সিডি। তো সমান্তরাল অক্ষ উপপাদ্য এটার মেইন বিষয়টা হচ্ছে বা একদম বেসিক কনসেপ্টটা হচ্ছে, আমি যদি কোনো একটা বস্তুর কোনো একটা অক্ষ সাপেক্ষে জড়তার ভ্রামক নির্ণয় করতে চাই, মানে মনে করো আমি সিডি এর সাপেক্ষে জড়তার ভ্রামকটা নির্ণয় করতে চাই। হ্যাঁ, সিডি এর সাপেক্ষে, সিডি এর সাপেক্ষে জড়তার ভ্রামক, খুবই সিম্পল ভাবে বলতেছি, খুবই সিম্পল ভাবে, আই সিডি সমান সমান, হ্যাঁ সিডি এর সাপেক্ষে বস্তুরা জড়তার ভ্রামক আমরা বললাম কি, বললাম আই সিডি সমান সমান ওই বস্তুটার সমস্ত ভর তার ভার কেন্দ্রে কেন্দ্রীভূত আছে, ওই বস্তুটার সমস্ত ভর তার ভার কেন্দ্রে কেন্দ্রীভূত আছে, এটা মনে করে যে জড়তার ভ্রামকটা পাই, সেটা মনে করলাম আই জি। এই আইজিটা হচ্ছে এই যে এবি অক্ষটা দেওয়া আছে না ভাইয়া, এই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক, সেটা আমি এখানে লিখবো আইজি। হ্যাঁ, লিখলাম আমি, যোগ এই যে দুইটা অক্ষ আছে না, এই দুইটা অক্ষের যে লম্ব দূরত্ব সেটা হচ্ছে ডি, এবং বস্তুর ভর কি ছিল? সেটা ছিল এম। ওই ভর এবং তাদের যে মধ্যবর্তী দূরত্ব সেইটার স্কয়ারের গুণফল, এইটাই ছিল আমার কি ভাইয়া? সমান্তরাল অক্ষ উপপাদ্য। যে একটা বস্তু যদি দেওয়া থাকে, বস্তু দেওয়া থাকবে এবং একটা অক্ষ বলে দিবে যে এই অক্ষের সাপেক্ষে বস্তুর জড়তার ভ্রামক কত, এটা বের করার একটা প্রসেস হচ্ছে আমি প্রথমে জেনে নিব যে ভার কেন্দ্রগামী অক্ষ সাপেক্ষে তার জড়তার ভ্রামকটা কত, সেটা যদি সামহ আমার জানা থাকে সেটা আমি এই যে এখানে সুন্দর করে লিখবো। তারপর আমি দেখব বস্তুটার ভর কত দেওয়া আছে, সেটা লিখলাম, এবং যেই অক্ষ থেকে এই ভার কেন্দ্রগামী অক্ষ আর যেই অক্ষের সাপেক্ষে আমাকে জড়তার ভ্রামক বের করতে হবে, এই দুইটার মধ্যবর্তী লম্ব দূরত্ব কত সেটা বের করে ফেললাম ডি।
সেটা কি স্কোয়ার করে ভরের সাথে গুণ দিব। তাহলে যেই ফর্মুলাটা বা যে জিনিসটা আমার ক্রিয়েট হবে সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি আমার সমান্তরাল অক্ষ উপপাদ্য। তো এইটা ইউজ করে আমরা মাঝে মাঝে অনেক সময় কিছু ম্যাথ আসে যেগুলা খুব ইজিলি সলভ করতে পারবো। কিভাবে, চলো আমরা পরবর্তী স্লাইডে একটা ম্যাথ দেখে ফেলি। কোয়েশ্চেনটা আমরা একটু পড়ি। যে 12 কেজি ভর বিশিষ্ট একটি মিটার স্কেল, একটি মিটার স্কেল মানে, একটি মিটার স্কেল মানে কি জানো ভাইয়া? এটা যদি সেই স্কেল হয়, এই স্কেলটা টোটালটা কত? 1 মিটার। পুরা স্কেলটা কত? 1 মিটার। হ্যাঁ, একটি মিটার স্কেলের এত সেন্টিমিটার। আচ্ছা, আমি সেন্টিমিটারটা কেটে দিচ্ছি, আমি মিটার রাখতেছি, কারণ সেন্টিমিটার নিলে অনেক ছোট হয়ে যায়। আমি 0.4 রাখলাম। হ্যাঁ, এত ভর বিশিষ্ট একটি মিটার স্কেলের 0.4 মিটার চিহ্নিত দাগের লম্ব অক্ষের সাপেক্ষে মিটার স্কেলের ঘূর্ণন জড়তা নিরূপণ করো। ঘূর্ণন জড়তা বলতে না, জড়তার ভ্রামকই বুঝাইছে। ঠিক আছে, এখানে কি বের করতে বলছে? অ্যাকচুয়ালি আইটা বের করতে বলছে। স্কেলটা পাতলা রড হিসেবে বিবেচনা করা হলো। ওকে, খুবই সিম্পল একটা অঙ্ক। প্রথমে আমরা স্কেলটা আঁকছি ভাইয়া। এখন স্কেলটা আঁকার পরে প্রথমেই আমাদের যেটা কাজ, আমরা একটা কাজ করি, আসো আমরা এটা ভার কেন্দ্র বের করি। ধরলাম ভার কেন্দ্রটা আমাদের এইখানে, এই যে এইখানে। এখন এটা দিয়ে একটা অক্ষ আঁকি, এই যে অক্ষটা এঁকে ফেললাম। তাহলে এই অক্ষটা কি ভাইয়া? ভার কেন্দ্রগামী না? যদি এটা ভার কেন্দ্রগামী হয়, এইটার সাপেক্ষে এই বস্তুটার জড়তার ভ্রামক কত হবে? আইজি। কত হবে? আইজি। ওকে, আর এখান থেকে এই যে দূরত্বটা, এটা কত হবে বলো তো ভাইয়া? এখান থেকে এই দূরত্বটুকু কত হবে? পুরাটা যদি 1 মিটার হয় তাহলে অর্ধেক কত হবে? 0.5 মিটার। পুরাটা যদি 1 মিটার হয় তাহলে এখান থেকে এটুকু হচ্ছে হাফ, এখান থেকে এটুকু হচ্ছে কি ভাইয়া? হাফ। তাহলে হাফ, হাফ মানে কি? 0.5। তাহলে এইখান থেকে এটার দূরত্ব কত? 0.5। তুমি যদি বলো ভাইয়া তাহলে এইখান থেকে কত, হ্যাঁ এই পাশ থেকেও কিন্তু 0.5। ওকে, তো আমরা এটা এঁকে ফেললাম। তারপর বলছে যে এই মিটার স্কেলটার এত মিটার চিহ্নিত দাগের উপর, তার মানে কি 0.4 মিটার পরেও আমাদের একটা অক্ষ আঁকতে হবে। তো সাপোজ মনে করো অক্ষটা এই দিক দিয়ে গেছে। কোন দিক দিয়ে গেছে? এইটা হচ্ছে আমাদের সেই অক্ষ। অক্ষটার নাম দিয়ে আসো, অক্ষটার নাম দিলাম সিডি। অক্ষটার নাম কি দিলাম? সিডি। আর এই অক্ষটা তাহলে এখান থেকে কতটুকু দূরত্বের মধ্যে আছে বলো তো ভাইয়া? 0.4। কত আছে? 0.4 মিটার। কেন? কারণ এই যে 0.4 মিটার বলে দিছে। এখন এই সিডি অক্ষের সাপেক্ষে এই যে বস্তুটা আছে না, এটার জড়তার ভ্রামক আমাকে বের করতে হবে। এই যে বস্তুটা দেওয়া আছে, এটার জড়তার ভ্রামক আমাকে কি বের করতে হবে? বস্তুটার ভর কত বলে দিয়েছে? এম। তাহলে এখন আসো আমরা কি করব, আমরা ফর্মুলাটা বসাই ওই যে সমান্তরাল অক্ষ থেকে। আই সিডি সমান সমান, কেন? কারণ এই সিডি অক্ষের সাপেক্ষে তো আমাকে বের করতে হবে ভাইয়া। এই সিডি অক্ষের সাপেক্ষে আমাকে কি করতে হবে? বের করতে হবে, তাই না? হ্যাঁ, আইসিডি সমান সমান আই জি যোগ কি লিখবো জানি? এম ইন্টু কি? ডি স্কোয়ার। এখানে ডি কোনটা? ডি কত? এই যে ডি হচ্ছে এদের মধ্যবর্তী যে দূরত্ব, খেয়াল করছো কিনা? এই যে এতটুক, এই যে এতটুক দেখছো? এটাই আমাদের কিন্তু কি ভাইয়া? ডি। এটাই আমাদের কি? ডি। এটার মান কত? এইখান থেকে এতটুক 0.5, এইখান থেকে এতটুক 0.4, তাহলে এতটুক কত? নিশ্চয়ই 0.1। কত? 0.1। আর বস্তুটার ভর কত দেওয়া আছে? এই যে 12 কেজি। কত দেওয়া আছে? 12 কেজি। এম কত দেওয়া আছে? 12 কেজি। সমান সমান। এখন আমরা আইজি, এখন ভাইয়া বলো তো আইজিটা কি এই দণ্ডরার ভার কেন্দ্রগামী অক্ষ না? তাহলে একটা সুষম সরু দণ্ডের ভার কেন্দ্রগামী অক্ষ সাপেক্ষে জড়তার ভ্রামক কত? আমি তোমার 9টা জিনিস মুখস্থ করাইছিলাম, মনে আছে? আছে? চলো তো তোমাকে একবার দেখে আনি। দেখো তো 1/12 এমিলি স্কোয়ার এটা ছিল কিনা? এই যে দেখো তো, এইটা কিনা? হ্যাঁ, কত? 1/12 এমিলি স্কোয়ার। খেয়াল করছো কত? 1/12 এম এল স্কোয়ার। ঠিক আছে, তো চলো আমরা চলে যাচ্ছি আমাদের ম্যাথে। এই যে এখানে আবার চলে আসি। তাহলে আইজির জায়গায় কত লিখবো? আরজির জায়গায় লিখবো 1/12 এম কি? এল স্কোয়ার। এখানে এল মানে কি? টোটাল লেন্থ না? টোটাল লেন্থ কত? 1 মিটার। টোটাল লেন্থটা 1 মিটার। কেন? কারণ বলেই দিছে ভাইয়া 1 মিটার, বলেই দিছে কি 1 মিটার। তারপর রাখলাম এম। ডি কত ভাইয়া বলো তো? ডি হচ্ছে এই যে পেয়েছি, ডি হচ্ছে 0.1 পেয়েছি। 0.1টা লিখে ফেললাম স্কোয়ার। এখন আসলে ভ্যালুগুলো বসাই। 1/12 ইন্টু এম এর মানটা আমাদের কত? এম এর মানটা হচ্ছে 12, এল এর মানটা হচ্ছে 1 যোগ এম এর মানটা হচ্ছে 12, এল এর মানটা কত? ডি এর মান, সরি, পয়েন্ট স্কোয়ার সমান সমান এইটা, এটা মারা গেছে 1 যোগ, হ্যাঁ 12 ইন্টু
ভাইয়া 0.1 কি স্কোয়ার করলে কত হয়? 0.1 ইন্টু 0.1 মানে কত? 0.01। ওকে, তাহলে 1 যোগ এটার দ্বারা গুণ করলে 0.12 সমান সমান কত হচ্ছে? 1.12। আর জড়তার ভ্রামকের এককটা কি হবে আমাদের? কেজি মিটার স্কয়ার। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। দেখছো খুবই সিম্পল কিন্তু অঙ্কটা ছিল। আশা করি সবাই বুঝতে পারছো। তাছাড়া পিডিএফ তো আমরা প্রোভাইড করেই দিব, সেখানে তুমি দেখতেই পারবা। তো চলো আমরা ভাইয়া পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। আরেকটা সিম্পল ম্যাথ দেওয়া আছে এখানে। কি বলে দিয়েছে? একটি বস্তুকে এত ব্যাসার্ধের বৃত্তাকার পথে এত কৌণিক বেগে ঘোরানো হচ্ছে। যদি হঠাৎ করে ব্যাসার্ধ কমিয়ে এত করা হয় তাহলে কৌণিক বেগ কত? এখানে কি লেখা আছে? কৌণিক বেগের সংরক্ষণশীল নীতি। তো আমরা জানি, প্রথমেই আমরা লিখলাম, আমরা জানি কৌণিক বেগের সংরক্ষণশীল নীতি থেকে I1 ওমেগা 1 সমান সমান I2 ওমেগা 2। ওকে, এটা হচ্ছে আমার R1, এটা ধরলাম আমার ওমেগা 1, এটা ধরলাম R2। বের করতে হবে কি? ওমেগা 2 সমান সমান ওয়াট। খুবই সিম্পল। আই এর জায়গায় কি বসাবো বলো তো? এম R1 স্কয়ার। I2 এর জায়গায় কি বসাবো বলো তো? এম R2 স্কয়ার। হ্যাঁ, এম আর এম মারা গেল, আমাদের লাগবে ওমেগা 2। ওমেগা 2 সমান সমান R1 স্কয়ার ইন্টু ওমেগা 1 R2 স্কয়ার সমান সমান R1 কত ভাইয়া? এই যে 1। ওমেগা 1 কত ভাইয়া? এই যে 5। R2 কত? 0.5। তাহলে 5 কি স্কয়ার করলে কত হয়? 0.25। এখন 5কে 0.25 দ্বারা ভাগ করলে কত হয়? 20। হ্যাঁ, 5কে যদি আমি 0.25 দ্বারা ভাগ করি কত হবে? 20 হবে। যাদের এইভাবে বুঝতে কষ্ট হয় তারা একটা কাজ করতে পারো। 0.25 তো তুমি এখান থেকে দশমিকে 2 ঘর পিছিয়ে দাও, তাহলে উপরে 5-এর পাশে এর জন্য 2টা শূন্য দিবা। এখন দেখো 20। যাদের একটু কষ্ট হয় ওই দশমিক থাকলে তারা এরকম করে করে নিতে পারো। এত রেডিয়ান পার সেকেন্ড। তাহলে আমাদের অ্যান্সার কত আসবে? 20 রেডিয়ান পার সেকেন্ড। খুবই সিম্পল। হ্যাঁ, এখন আমরা পরবর্তী স্লাইডে চলে এসেছি। টর্ক নিয়ে বলা হয়েছে। খুবই সিম্পল। একটি চাকার ভর এত এম, একটি চাকার ভর এত এবং কোনো অক্ষের সাপেক্ষে চক্রগতির ব্যাসার্ধ দ্যাট মিন্স কে দেওয়া আছে 1 মিটার। চাকাটি এত ত্বরণে, কৌণিক ত্বরণ, হ্যাঁ, চাকাটিকে 3 রেডিয়ান পার সেকেন্ড, এখানে একটা মাইনাস হবে, হ্যাঁ ভাইয়া, এত ত্বরণে সৃষ্টি করতে হলে কত মানের টর্ক প্রয়োগ করতে হবে? তো আমরা কি জানি ভাইয়া? আমরা জানি টাউ সমান সমান আই ইন্টু আলফা। এটা কিন্তু খুব কমন বিষয়। হ্যাঁ ভাইয়া, আই কত? এম আর স্কোয়ার। এম এর মান কত ভাইয়া? এম এর মান হচ্ছে যে 6। এটা কিন্তু এ না, এটা কিন্তু আলফা। হ্যাঁ, কৌণিক ত্বরণ। আর কত? আর হচ্ছে মানে আর মানে অ্যাকচুয়ালি এখানে আর কি কে এর কাজ করতেছে, যেহেতু চক্রগতি বলছে তাই আমরা এখানে কেই লিখলাম, কোনো প্রবলেম নেই, আমরা দেখেই আসছি। কে এর মান কত? 1। আলফা কত? ওই যে 3। 3 6 কত? 18। টর্কের একক কি? টর্কের একক হচ্ছে ভাইয়া নিউটন মিটার। টর্কের একক কি? টর্কের একক হচ্ছে নিউটন মিটার। এই যে, ভেরি সিম্পল। ওকে, চলে যাচ্ছে আমরা পরবর্তী স্লাইডে। ওকে, হ্যাঁ, এখন আমি এই অঙ্কটা একদমই কঠিন না, খুবই ইজি একটা অঙ্ক। তো এই অঙ্কটা করানোর আগে আমি জাস্ট 1 মিনিটে তোমাকে একটা বেসিক কথা বলবো। সেটা হচ্ছে একদম বেসিক কথা। একটা সারফেসে একটা সুতা আছে, সুতার এইখানে তুমি একটা বস্তু বেঁধে রাখছো। খুব মনোযোগ দাও, বস্তুটারে তুমি কি বেঁধে রাখছো। এখন বস্তুর ওজন এমজি কোন দিকে কাজ করবে? নিচের দিকে কাজ করবে। তাহলে এখন যদি তোমার কেউ প্রশ্ন করে, আচ্ছা ভাইয়া এই সুতাটার যে টান কাজ করে না, এটা কোন দিকে কাজ করে বলেন তো? এটার অ্যান্সার কিন্তু হবে ভাইয়া ওপরের দিকে। মানে তুমি জিনিসটাকে এইভাবে মনে রাখবা, একটা সুতাকে আমি যেইটার সাথে বেঁধে রাখবো, মানে সুতাটাকে যেই জিনিসের সাথে অবলম্বন করে বেঁধে রাখা হয়, টানটা সবসময় ওই দিক বরাবর কাজ করে। সুতার টান সবসময় যেই দিক বরাবর বেঁধে রাখা হয় সেই দিক বরাবর কাজ করে। এইটা আমরা একটু মাথায় ঢুকায় নিব। ওকে, সুতার টান সবসময় যেই দিকে তাকে বেঁধে রাখা হয় সেই দিক বরাবর কাজ করে। ওকে, এইবার আসো।
আমরা একটু চিত্রের মধ্যে চাই। তো আমরা এখানে দেখতে পারতেছি, সরি, আমরা এখানে দেখতে পারতেছি যে এখানে একটা উলম্ব তলে একটা বস্তুকে এরকম ভাবে, এই যে দেখছো এই যে বস্তুটা ইয়া কালারের, আকাশী কালারের যে একটা গোল বস্তু আছে, এটাকে তোমার কি ঘুরাচ্ছে। তো ওরা জানতে চাইছে যে সর্বোচ্চ ও সর্বনিম্ন বিন্দুতে টানের মানের পার্থক্য কত। ওকে, খুবই সিম্পল, খুবই চিজি, খুবই ইজি। দেখো প্রথমেই আমরা একটা জিনিস জানি ভাইয়া, একটা বস্তুরে আমি যদি এইভাবে ঘুরাইতে থাকি, মানে যেভাবেই ঘুরাই, একটা কেন্দ্রমুখী বলের দরকার হয়। কিসের দরকার হয়? কেন্দ্রমুখী বলের দরকার হয়। আর আমার নিশ্চয়ই যদি আমি আঙ্গুল দিয়া কাজটা করি, তাহলে আমার আঙ্গুলটা নিশ্চয়ই এইখানে আছে, তাই না? তাহলে আমার আঙ্গুলটা যদি এইখানে থাকে, তাহলে সুতার টানটা কি আমার আঙ্গুলে বাঁধা, তাহলে আঙ্গুল বরাবর সুতার টানটা কাজ করবে। দেখছো টি এর সমস্ত ডিরেকশন আমার আঙ্গুল বরাবর, এই যে বেগুনি কালার, খেয়াল করছো কিনা? টি এর সমস্ত ডিরেকশন কিন্তু আমার কি এই যে আঙ্গুল বরাবর, আঙ্গুলে বেঁধে রাখছি না, এই বরাবর কিন্তু একটা গেল। এখন আমরা আসি, আমরা যে জিনিসটা মনে রাখবো ভাইয়া, এই ক্ষেত্রে, হ্যাঁ, এক্ষেত্রে খুবই ইজিলি মনে রাখবো, কেন্দ্রমুখী বল, হ্যাঁ, কেন্দ্রমুখী বলটাই, এই ক্ষেত্রে কেন্দ্রমুখী বলটাই সুতার টানের যোগান দেয়। এই যে সুতার টানটা এই ক্ষেত্রে কোত্থেকে আমরা পাচ্ছি? কেন্দ্রমুখী বল থেকে পাচ্ছি। হ্যাঁ, এক্ষেত্রে কেন্দ্রমুখী বলটাই সুতার টানের সমানও বলতে পারি, অথবা এটাও বলতে পারি যে যোগান দেয়, মানে সৃষ্টি করতেছে। এখন অনেকে বলবা ভাই আমি মনে করেন আঙ্গুলের মধ্যে সুতা বাঁধছি, সুতার নিচে একটা মনে করেন বোতল বাইন্দা রাখছি, তো আঙ্গুলে তো ঠিকই টান কাজ করতেছে, এটা তো ঘুরাইতেছেন না। এখন ভাইয়া আমি যখন বস্তুটারে ঘুরাবো তখনই কেন্দ্রমুখী বল এই কথাটা কিন্তু আসবে। সেই ক্ষেত্রে একটা বস্তুরে তুমি যদি ঘুরাও, সেই ক্ষেত্রে সুতার টানটা কেন্দ্রমুখী বলটার সমান, বা সেই ক্ষেত্রে সুতার টানটা কেন্দ্রমুখী বল প্রোভাইড করে থাকে। এবার আমরা আসি, তো নর্মাল ভাবে আমরা কি জানি কেন্দ্রমুখী বলের সূত্র কি? mv²/r। যখন বস্তুটা আমাদের এই যে সমান্তরালে থাকে এক্স এক্সিস বরাবর, খেয়াল করছো কিনা এই দুইটা কন্ডিশনে, তখন এই বরাবর তো জিটা নিচে কাজ করে, ফলে ডানে বামে জি এর কোনো মান নাই, ফলে সুতার টান যা, মানে কেন্দ্রমুখী বল যা, সুতার টান কি ভাইয়া তাই। এখন আমি কি চাইছে? সর্বোচ্চ আর সর্বনিম্ন বিন্দুতে টানের পার্থক্য কত। তাহলে সর্বোচ্চ বিন্দু কি? এ, এই যে লিখলাম, এটা মনে করো সর্বোচ্চ বিন্দু, আর সর্বনিম্ন বিন্দু এটা নাম দিলাম আমি কি ভাইয়া? বি। তা প্রথমে আমরা আসো এই যে এ বিন্দু, মানে সর্বোচ্চ বিন্দুতে টান কত সেইটা আগে বের করি। হ্যাঁ, এ বিন্দুতে ধরলাম এ বিন্দুতে টানটা আমার T1। হ্যাঁ, যদি আমরা টি টি সব জায়গায় টি ইন্ডিকেট করছি, সব জায়গায় তো টানটা সমান না, এর জন্য আমি T1 T2 এগুলো ধরে রাখতেছি। হ্যাঁ, তাহলে এই বিন্দুতে টানের মান কত ধরলাম আমি? T1 সমান সমান, ভাইয়া আমার একটা একদম নর্মাল ভাবে কথা বলো তো, বস্তুরা যখন আস্তে আস্তে একদম চূড়ার মধ্যে চলে গেছে, তখন সুতার টান কোন দিকে? নিচের দিকে কাজ করতেছে, রাইট? হ্যাঁ, আবার বস্তুর ওজনও কি নিচের দিকে কাজ করতেছে। তাইলে দেখো তো, একটা জিনিসকে তুমি যেই দিকে টানতেছো, আরেকজন ওই জিনিসটাকে সেম দিকে ঠেলতেছে, তাহলে তোমার কষ্ট একটু কম হবে না? অবশ্যই কম হবে। তাহলে সুতার টানটা কি? কমে যাবে। তাহলে কি লিখবো? T1 সমান সমান mv²/r, যেটা নর্মালি ছিল সেটা থেকে মাইনাস কি লিখবো? mg। এখন আসো আমি মানগুলা বসিয়ে ফেলি। m কত? এই যে 10। ভি কত? আচ্ছা, এটা আমাদের ওমেগাটা দেওয়া আছে, আর ব্যাসার্ধ দেওয়া আছে আর। তাহলে ওমেগার আর থাকলে আমি কিন্তু ভিটা বের করতে পারবো কিভাবে জানো? ভি সমান সমান ওমেগা আর। তাহলে ওমেগা যদি 5 হয় 1, তাহলে ভি কত? ভি হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। তাহলে ভি কত? 5 মিটার পার সেকেন্ড। তাহলে বসাই দিলাম ভি এর জায়গায়, আসো 5, উপর একটা স্কোয়ার আছে। আর এর মান কত? আর এর মান হচ্ছে 1, মাইনাস এম এর মান কত? 10, জি এর মান বলে দিয়েছে কত আমাদের ভাইয়া। হ্যাঁ, এখন এটা যদি আমরা সলিউশন করি, তাহলে আমাদের টানের মানটা কত চলে আসতেছে? আমাদের টানের মানটা চলে আসতেছে হচ্ছে 150 নিউটন। হ্যাঁ, 150 নিউটন। 10 ইন্টু এটা হচ্ছে আমাদের 25 মাইনাস হচ্ছে 100 সমান সমান কত হয়েছে জানো ভাইয়া? 150 নিউটন। কত আসছে? 150 নিউটন। তাহলে এ বিন্দুতে টানের মান কত? 150 নিউটন। এবার আসি সর্বনিম্ন বিন্দু কোথায়? এই যে বি, এটা সর্বনিম্ন বিন্দু। তো লিখলাম বি বিন্দুতে, বি বিন্দু মানে কি? সর্বনিম্ন বিন্দু। বি বিন্দুতে টানের মান, হ্যাঁ, বি বিন্দুতে টানের মান T2
সমান সমান, এখন একটা কথা দেখো তো ভাইয়া, এই বি বিন্দুতে টানটা কোন দিকে কাজ করতেছে? আমার টানটা কিন্তু ওপরের দিকে কাজ করতেছে, কিন্তু ওজন কিন্তু কি বিপরীত দিকে কাজ করতেছে। এখন তুমি বলো, একটা জিনিসটা তুমি একদিক দিয়ে টানতেছো, আরেকটা লোক ওই জিনিসটারে বিপরীত দিকে টানতেছে, তাহলে তোমার টানতে একটু কষ্ট বেশি হবে না? কারণ সে তো তোমার বিপরীত দিকে টানতেছে, তাহলে আমার হাতের উপর অবশ্যই কি টানটা বেশি কাজ করবে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব? এই ক্ষেত্রে আমরা সিম্পল যে মানটা ছিল এটার সাথে এমজি কি করব? যোগ করব। হ্যাঁ, আসো ভ্যালুগুলা বসাই। এম এর জায়গায় 10, ভি এর জায়গায় 5 উপর স্কয়ার, 5 উপর কি স্কয়ার, নিচে হচ্ছে 1 প্লাস এম কত 10, জি কত ভাইয়া 10। ওকে, তাহলে এটা কত? 250 যোগ 100, এটা কত হবে ভাইয়া আমাদের? এটা হবে আমাদের 350 নিউটন। কত হবে? 350 নিউটন। এখন আমাদের প্রশ্নটা কি বলছে? সর্বোচ্চ ও সর্বনিম্ন বিন্দুতে টানের পার্থক্য জানতে চাইছে। তাহলে T1 T2 পার্থক্য, অতএব টানের পার্থক্য, অতএব টানের পার্থক্য সমান সমান কোনটা বড়? T2টা বড়, T1টা ছোট। T2 মাইনাস T1 সমান সমান 350 মাইনাস কত? 150, কত হবে? 200 নিউটন। টানের মান কত আমাদের? 200 নিউটন। তো আমরা মনে রাখবো ভাইয়া, তার মানে সর্বোচ্চ বিন্দুতে সুতার টান হবে এমভি স্কোয়ার আর মাইনাস এমজি, এটা মনে রাখতে হবে, আমি তো বুঝিয়ে দিয়েছি। আর সর্বনিম্ন বিন্দুতে কি হবে সুতার টান? এমভি স্কোয়ার বাই আর প্লাস এমজি। তো এরকম ভাবে আমরা কিন্তু এক ঢিলে 3 পাখি মারলাম, আমরা কিন্তু একই সাথে 3টা অঙ্ক শিখলাম আসলে, যে সর্বোচ্চ বিন্দুতে টানের মান কত, সর্বনিম্ন বিন্দুতে টানের মান কত, পার্থক্য কত। এবং এর ফলে আমি আবার যদি অন্য কোনো পয়েন্টও থাকে, যেমন এই যে এই সারফেস বরাবর থাকে, তাহলে টি এর মান কত সেটাও কিন্তু পারবো। টি সমান সমান শুধু কি এমবি স্কোয়ার বাই আর। আশা করি সবাই বুঝতে পেরেছো ভাইয়া। পিডিএফ তো প্রোভাইড করাই হবে, ওইখানে দেখবা, অবশ্যই ম্যাথটা প্র্যাকটিস করবা। ঠিক আছে, চলো পরবর্তী স্লাইডে যাচ্ছি। এখন আমরা তোমাদের জন্য একটা পোল লঞ্চ করতেছি। এটার জন্য আমি তোমাদের সময় দিলাম হচ্ছে বা সময়, এটার জন্য আমি তোমাদের 40 সেকেন্ডের মতো সময় দিচ্ছি। তোমরা সবাই এটার অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করো। আচ্ছা, আমি তোমাদের আরো 10 সেকেন্ড দিলাম ভাইয়া। সবাই ট্রাই করতেছে আমার মনে হয়, ধীরে সুস্থে করো। আমি টাইম দিলাম আরো 10 সেকেন্ড। সবাই একটু চেষ্টা করো ভাইয়া দাগানোর। টাইমস আপ। হ্যাঁ, আচ্ছা, সবাই আসলে চেষ্টা করতেছিল, এটার জন্য আমি চাচ্ছিলাম আরো টাইম দিতে, বাট বেশি টাইম দিয়ে অভ্যস্ত করলে তোমাদের জন্যই ক্ষতি। তো আসি দেখি প্রশ্নটা কি বলেছে আমাদের, আমরা যদি একটু খেয়াল করার চেষ্টা করি। প্রশ্নটা আমাদের বলে দিয়েছে, একটি গ্রামোফোন রেকর্ড সমকৌণিক বেগে ঘুরছে, মানে ওমেগাটা সমান। সমকৌণিক বেগ মানে কি? ওমেগাটা সমান। রেকর্ডের ওপর কেন্দ্র হতে এত, ধরলাম R1, এবং এত দূরের বিন্দুতে রৈখিক বেগের অনুপাত কত? রৈখিক বেগ মানে কি? ভি। তো আমরা লিখতে পারি, আমরা জানি ভি সমান সমান ওমেগা আর। হ্যাঁ, তাহলে V1 R1, আরেকটার জন্য কি V2 সমান সমান ওমেগা R2, তাই না? এখন একটা দ্বারা আরেকটা আমরা ভাগ করে দিই, আসো 1/2। তাহলে V1 ডিভাইডেড বাই V2 সমান সমান কি? ওমেগা ওমেগা কাটা যায়, R1/R2। তাহলে R1 কত? 0.12, R2 কত? 0.18। তাহলে পয়েন্ট পয়েন্ট মারা গেছে, 12/18, 6 দিয়ে ভাগ করো, 2/3। তাহলে কত? V1/V2, মানে V1/V2 রৈখিক বেগের অনুপাত কত ভাইয়া? 2/3। যারা যারা অ্যান্সার করেছো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি ব্যাংকিং কোণের একটা ম্যাথে। কি বলেছে দেখো,
রেল লাইনের একটি বাঁকের ব্যাসার্ধ 10 মিটার এবং লাইনের পাত দুইটির দূরত্ব 1.5 মিটার। এখানে 1.5 আছে তো ভাইয়া, আমি 1.4 দিয়ে দিচ্ছি যাতে তোমাদের কাটাকাটি করতে সুবিধা হয়, আর কিছুই না। লাইনের পাত দুটির মধ্যবর্তী দূরত্ব কত? 1.5 মিটার। ভেতরের পাত অপেক্ষা বাহিরের পাত কতখানি উঁচু হলে বাহিরের পাত কোনরূপ চাপ প্রয়োগ না করে একটি ট্রেন এত দ্রুতিতে বাঁক নিতে পারবে? ওকে, তো যেই যে ইনফরমেশন দেওয়া আছে আমি দেখি কি কি দেওয়া আছে। একটি বাঁকের ব্যাসার্ধ মানে আর এর মান। আচ্ছা, পাত দুইটার মধ্যবর্তী দূরত্ব মানে কি ভাইয়া জানো? ডি এর মান। হ্যাঁ, এটা আছে ভি মানে বেগের মান। ওকে, আর জি এর মান দেওয়া আছে। তো প্রথমে আমরা যেটা করব, আমরা জানি টেন থিটা সমান সমান ভি স্কোয়ার বাই আর জি, এটা কিন্তু আমরা সবাই জানি ভাইয়া। হ্যাঁ, তাহলে এখন অতএব থিটা সমান সমান টেন ইনভার্স ভি কত? 10 স্কোয়ার, আর কত? আর হচ্ছে 10, জি এর মান কত? জি এর মান হচ্ছে ভাইয়া 10। তাহলে থিটা সমান সমান টেন ইনভার্স 100 ডিভাইডেড বাই কি? 100। কাটাকাটি করলে কত হয়? কাটাকাটি করলে হয় টেন ইনভার্স 1। অতএব থিটা কত ভাইয়া? টেন কত ডিগ্রির মান 1 বলো তো? টেন 45 ডিগ্রির মান 1। তো দেখছো আমরা থিটাটা বের করে ফেলছি। এখন আমরা চলে যাচ্ছি পরবর্তী কাজে। পরবর্তী কাজে একটু চলে যাচ্ছি আমরা। কি বলছে যে এক পাশের থেকে আরেক পাশ কতটুকু উঁচু হলে, মানে উচ্চতা চাইছে তাই না? তার মানে এটা যদি আমাদের রেল লাইন হয়, এটা যদি আমাদের রেল লাইন হয়, এই যে এটা যদি রেল লাইন হয় ভাইয়া, আমাদের উচ্চতাটা চেয়েছে। এই যে উচ্চতা, এইচ সমান সমান হোয়াট, এই উচ্চতাটা চেয়েছে। মধ্যবর্তী দূরত্ব কত দেওয়া আছে? ডি, যেটাকে আমরা ধরি, সেটা কিন্তু দেওয়া আছে দেখছো 1.4 মিটার। 1.4 মিটার। আর কোণের মান আমরা কত বের করে ফেলেছি? এই যে 45 ডিগ্রি। এই যে যে কোণটা থিটাটা, এটা কত? এটা হচ্ছে 45 ডিগ্রি। তাহলে দেখো তো, এটা একটা সমকোণী ত্রিভুজ না ভাইয়া? তাহলে এটা যদি একটা সমকোণী ত্রিভুজ হয়, তাহলে এই এইচ হচ্ছে লম্ব আর ডিটা কি? অতিভুজ। তাহলে এইচ বাই ডি মানে লম্ব বাই অতিভুজ সমান সমান কি থিটা? সমান সমান আমাদের সাইন থিটা, তাই না? লম্ব বাই অতিভুজ হচ্ছে সাইন থিটা। তাহলে এইচ সমান সমান কি লিখতে পারি? ডি সাইন থিটা সমান সমান ডি এর মান কত? 1.4, থিটার মান কত? 45 ডিগ্রি। তাহলে 1.4 সাইন 45 মানে কত? 1/√2। 1.4 1/√2 ভ্যালু কত? মনে রাখবা ভাইয়া, সম্ভবত, আচ্ছা তোমরা তো মনে হয় আজকে কত নাম্বার, 4 নাম্বার লেকচার করতেছো, তাই বলা হয়নি। √2 কে করলে কত হয়? 1.4 হয়। এটা মনে রাখতে হবে। হ্যাঁ, √2 √3 এই ভ্যালুগুলো একটু মনে রাখতে হবে। √2 কে যদি আমি রুট করি তাহলে কত হয়? 1.4। তাহলে কাটাকাটি করলে কত হয়? 1 মিটার। কত হয়? 1 মিটার। তাহলে এইচ এর মান কত হবে ভাইয়া? 1 মিটার। তাহলে কতটুকু উচ্চতা রাখতে হবে? এই পাশ থেকে এই পাশটা কতটুকু উচ্চতা রাখতে হবে? অ্যান্সার কত ভাইয়া? 1 মিটার। ভেরি সিম্পল। তো চলো আমরা পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। নাও ইটস টাইম ঘর্ষণ। আচ্ছা, প্রথমেই আমি বলি ভাইয়া, আহ, ঘর্ষণ দিয়ে মোটা মানে যদি বলি একদম ভার্সিটিতে বেশি মানে একদমই প্রশ্ন আসে না বললেই চলে। তারপরও যেহেতু তোমরা অনেক জায়গাতে পরীক্ষা দিবা, তাই তোমাদের কথা মাথায় রেখেই আমরা জাস্ট কিছু ব্যাপার রাখার চেষ্টা করছি ঘর্ষণে, যাতে তুমি যে কোনো জায়গাতেই পরীক্ষা দাও না কেন কমন পেয়ে যাও প্রশ্নটা। তো ঘর্ষণের আমরা অলরেডি বইয়ে পড়ে এসেছি যে 4টা টাইপসের মতো আছে। তো আজকে আমি ঘর্ষণ থেকে 2টা টাইপস নিয়ে একটু আলোচনা করব, যে 2টা দেখে আমাদের ভার্সিটিতে ম্যাথ আসে আর কি, বা যেখানেই পরীক্ষা দিব ম্যাথ আসবে বা আসে। তো ঘর্ষণে আমরা আসি। প্রথমেই আমরা যেটা দেখব সেটা কি বলতো? সেটা হচ্ছে আমরা দেখব স্থিতি ঘর্ষণ। কি বলেছি? স্থিতি ঘর্ষণ। আমার কথাগুলা একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করব, খুবই সিম্পল কথা। হ্যাঁ, প্রথমে আমরা দেখব হচ্ছে স্থিতি ঘর্ষণ। এখানে একটা বস্তু আছে ভাইয়া। হ্যাঁ, এখানে একটা বস্তু আছে, আর এটা হচ্ছে সারফেস। এটা হচ্ছে একটা সারফেস।
তুমি যদি একটা বস্তুকে কোনো একটা সারফেসের ওপর দিয়ে গতিশীল করার চেষ্টা করো, তুমি যদি কোনো একটা বস্তুকে কোনো একটা সারফেস বা তলের বা আরেকটা বস্তুর ওপর দিয়ে গতিশীল করার চেষ্টা করো, তাহলে ওই গতিশীল হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত গতিশীল হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত বস্তুটার ওপর যেই পরিমাণ ঘর্ষণ কাজ করে সেটাকেই বলা হয় স্থিতি ঘর্ষণ, সেটাকেই বলা হয় স্থিতি ঘর্ষণ। ওকে, তো এখানে একটা বস্তু আছে, ধরলাম বস্তুটাকে আমি এই বরাবর ভাইয়া এফ বলে টানতেছি, তাহলে ঘর্ষণ বল কোন দিকে কাজ করে, যেই দিকে টান দেই তার বিপরীত দিকে, তাহলে এই দিকে ঘর্ষণ বলটা কাজ করতেছে। নাম দিলাম এফ এস, এস মানে স্ট্যাটিক বুঝায়, এস মানে কি স্ট্যাটিক, হ্যাঁ, স্থিতি ঘর্ষণকে এফ এস দ্বারা প্রকাশ করা হয়, এস মানে হচ্ছে স্ট্যাটিক। আর বস্তুটার ওজন হচ্ছে এমজি, নিচের দিকে কাজ করে, আর প্রতিক্রিয়া আর আমরা অলরেডি জানি কোন দিকে কাজ করে, উপরের দিকে কাজ করে। এখানে আরেকটা টার্ম আছে, সেটা হচ্ছে সবাই আমরা জানি মিউ এস। মিউ এস, এই মিউ এসটা কি? মিউ এসটা হচ্ছে ভাইয়া স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক, স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক। ফাইন, হ্যাঁ, তো এদের মধ্যে একটা সম্পর্ক আছে, সম্পর্কটা কি? ঘর্ষণ বলের সাথে ওর একটা সম্পর্ক আছে, সেটা আমি লিখে দিচ্ছি। মিউ এস মান এফ এস সমান সমান মিউ এস ইন্টু হচ্ছে আর। আবার মিউ এস আর এর জায়গায় কি লেখা যায়? আর এর জায়গায় কি লেখা যায়? এমজি নিচে আর উপরে, তাহলে আর সমান সমান এমজি, আর এর জায়গায় আমরা লিখতেই পারি এমজি, রাইট? এইটা আমাদের মনে রাখতে হবে, এইটা আমাদের ম্যাথ করার জন্য কাজে লাগবে। তো এখান থেকে জাস্ট সিম্পল ভাবে একটা কথা বলি ভাইয়া, তোমার এই ঘর্ষণ গুণাঙ্কের মান যত বেশি হবে, ঘর্ষণ বলের মান কি তত বেশি হবে, ঠিক আছে? এটা যত বেশি হবে ঘর্ষণ গুণাঙ্কের মান, ঘর্ষণ বলের মানও তত বেশি হবে, একটুক জানলেই হবে। তাহলে চলো আমরা পরবর্তীটায় চলে যাচ্ছি। পরবর্তীটা হচ্ছে আমাদের গতীয় ঘর্ষণ, হ্যাঁ, গতীয় ঘর্ষণ, গতীয় ঘর্ষণ। আবারও আমার কথাটি একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবা ভাইয়া সবাই। এখানে একটা বস্তু আছে, এখানে একটা ধরলাম এখানে একটা বস্তুর মতো আছে, আর এখানে হচ্ছে একটা সারফেস বা একটা রাস্তার মতো আছে। তো গতীয় ঘর্ষণ হচ্ছে ভাইয়া একটা বস্তু যদি কোনো একটা সারফেসে বা কোনো একটা তলে বা কোনো একটা বস্তুর ওপর গতিশীল থাকে, একটা বস্তু যদি কোনো সারফেস বস্তু বা কোনো একটা জায়গাতে গতিশীল থাকে, তাহলে ওই গতিশীল থাকার সময় সেটা যেই ঘর্ষণ অনুভব করে সেইটাকে গতীয় ঘর্ষণ বলে। হ্যাঁ, গতিশীল থাকা অবস্থায় একটা বস্তু যে ঘর্ষণ বল অনুভব করে সেটাকে কি বলে? গতীয় ঘর্ষণ বলে। ফাইন, তো এখানে একটা যে বস্তু আছে এটাকে আমি এই বরাবর ধরলাম, এফ বলে টানতেছি, তাহলে গতীয় ঘর্ষণ, ঘর্ষণ কোন দিকে কাজ করে? বিপরীত দিকে, তাহলে এফ কে এটা কোন দিকে কাজ করবে? নিচের দিকে। এফ কে কেন লিখলাম? কে মানে হচ্ছে ভাইয়া কাইনেটিক, কে মানে কি কাইনেটিক। গতীয় ঘর্ষণকে এফ কে দ্বারা প্রকাশ করা হয়, কি দ্বারা? এফ কে। এইদিকে টানতেছি, ঘর্ষণ বলে এইদিকে। নর্মাল ভাবে ওজন কোন দিকে কাজ করে? আমরা জানি নিচের দিকে। প্রতিক্রিয়া কোন দিকে কাজ করে? আমরা জানি কোন দিকে ভাইয়া? উপরের দিকে। এখানে একটা গুণাঙ্কের ব্যাপার আছে, গুণাঙ্কটা আমরা নিয়ে আসি। এই যে গুণাঙ্কটাকে আমরা মিউ কে দ্বারা প্রকাশ করবো, কি দ্বারা? মিউ কে। এখানে মিউটা কি? মিউ কেটা হচ্ছে গতীয় ঘর্ষণ গুণাঙ্ক, গতীয় ঘর্ষণ গুণাঙ্ক আমি লিখে দিচ্ছি। মিউ কে হচ্ছে গতীয় ঘর্ষণ গুণাঙ্ক। এখন যদি এরকম একটা এই যে সূত্রের মতো লিখতে চাই, তাহলে আমি কি লিখবো ভাইয়া বলো? আমি লিখবো হচ্ছে গিয়ে এই যে এফ কে আর মিউ কে এর সম্পর্কটা কি আমি যদি লিখে ফেলি, এফ কে সমান সমান মিউ কে ইন্টু আর। আবার আর এর জায়গায় আমরা কি লিখতে পারি চাইলে? আমরা জানি যে আর সমান সমান এই যে এমজি এর সমান, আর এর জায়গায় আমরা লিখতেই পারি এমজি। হয়ে গেল। এটা আমাদের কিসের জন্য লাগবে? ম্যাথ করার জন্য লাগবে, এইটা আর এইটা। এখন এখানে আমি জাস্ট বাড়তি ভাবে আরেকটা কথা বলে দিচ্ছি, যেটা আমাদের যেভাবে বলে দিচ্ছি ওইভাবেই মনে রাখবা, কারণ এই জিনিসটা হয়তো একটু লাগে। হ্যাঁ, এখানে লিখে দিই বস্তু, এটা কিন্তু অবশ্যই গতীয় ঘর্ষণের ক্ষেত্রে কন্ডিশনটা। কার ক্ষেত্রে? গতীয় ঘর্ষণের ক্ষেত্রে। বস্তু যদি ত্বরণে চলে, বস্তু যদি ত্বরণে চলে, ত্বরণে চলে এই কথার মানে কি জানো ভাইয়া? যদি সমবেগে না চলে। ত্বরণে চলে মানে কি? যদি সমবেগে না চলে। হ্যাঁ, বস্তু যদি ত্বরণে চলে তবে, তবে এই সূত্রটার মধ্যে একটু মডিফিকেশন নিয়ে আসবো,
তবে এই যে এফ বলে টানতেছি না, তখন কি লিখবো জানো? এফ মাইনাস এফ কে সমান সমান এম এ। আবার এফ এর জায়গায় এফ রাখলাম, এই এফ কে এর জায়গায় কি লিখতে পারো? এই যে মিউ কে এম জি, লেখো মিউ কে এম জি সমান সমান এম এ। এই জিনিসটা একটু মনে রাখতে হবে আমাদের, বস্তু যদি ত্বরণে চলে। এই যে তিনটা ব্যাপারে, এই তিনটা ব্যাপার মনে রাখলে তোমার জীবন সার্থক। লিখে দিয়েছি, ওকে ভাইয়া? আশা করি সবাই বুঝতে পেরেছো। আমরা চলো পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি, আমরা নিশ্চয়ই ম্যাথ করব। ওকে, ইয়েস, ঘর্ষণ। হ্যাঁ, আমরা ঘর্ষণে ম্যাথ করব। কি বলছে দেখো ভাইয়া, এত কেজি ভরের একটি বস্তুর ওপর ন্যূনতম কত বল প্রয়োগ করলে ইহা গতিশীল হবার উপক্রম করবে। ভাইয়া প্রশ্ন দুইটা, তো আমরা আগে একটা পড়ি, প্রথমটা সলভ করি। কি বলছে? ইহা গতিশীল হওয়ার উপক্রম হবে, মানে এখানে একটা বস্তু আছে, এই বস্তুটার উপর ন্যূনতম কি পরিমাণ বল প্রয়োগ করলে এটা গতিশীল হওয়ার কি হবে? উপক্রম হবে। এই কথার মানে কি? গতিশীল এখনো হয় নাই, মানে গতিশীল হওয়ার আগ পর্যন্ত। তাহলে গতিশীল হওয়ার আগ পর্যন্ত বলটা আমার কি বল? স্থিতি ঘর্ষণ বল, তাই না? তাহলে আমরা কিভাবে করব? আমরা তো জানি যে এফ এস সমান সমান কি বলতো? মিউ এস ইন্টু কি? এম জি। মিউ এস কত? এই যে 0.5, এম কত? 10 কেজি, জি কত? 10। তাহলে 10 10 100। হ্যাঁ, তাহলে হচ্ছে আমাদের 10 10 100, আর 100 দ্বারা 5 কে গুণ দিলে হয় 50 নিউটন। তাহলে আমাদের প্রথমটার অ্যান্সার চলে আসছে কত? 50 নিউটন। এবার চলো পরেরটাতে যাই। যদি বস্তুটি গতিশীল অবস্থায় এত বল প্রয়োগ করা হয়, তবে বস্তুর ত্বরণ কত? এ সমান সমান হোয়াট? তাহলে আমি আবার একটু পিছে চলে যাচ্ছি, দেখো তো কি ছিল। যদি বস্তুটা গতিশীল, এই যে গতীয় ঘর্ষণের ক্ষেত্রে, দ্যাট মিন্স গতিশীল বস্তুর ক্ষেত্রে যদি ত্বরণ থাকে কি? এফ মাইনাস এফ কে সমান সমান কি ছিল? এম এ ছিল, তাই না? এফ কে এর জায়গায় আমরা আবার যা জানি সেটা লিখেছিলাম। চলো আমরা সূত্রটা যদি বসিয়ে দিই ভাইয়া, সেকেন্ডটার ক্ষেত্রে এফ মাইনাস এফ কে সমান সমান কি? এম, সরি, সমান সমান এম এ। এফ কত? 100। এফ কে মানে কত? মিউ কে ইন্টু এম জি সমান সমান এম এ। আচ্ছা, আমার একটু জায়গা লাগবে, তো আমি একটু উপরের দিকে লিখি। হ্যাঁ ভাই, এখানে আমার জায়গাটা হচ্ছে না, একটু মুছে দিচ্ছি, আমার একটু জায়গা লাগবে। আমি এখানে লিখি, হ্যাঁ। এফ মাইনাস এফ কে সমান সমান হচ্ছে এম এ। এফ এফ এর মানটা পরে বসাই। এফ কে মানে কত? মিউ কে এম জি এম এ। এফ কত? 100। মিউ কে কত? এই যে 0.1। এম কত? 10। জি 10। এম কত? 10। তাহলে 100 মাইনাস 10, কারণ 10 10 এ 100, 100 কে 0.1 দ্বারা গুণ করলে কত হয় ভাইয়া? 10 হয়, তাই না? অতএব এ সমান সমান কত? 90 ডিভাইডেড বাই 10 সমান সমান 9 মিটার পার সেকেন্ড স্কয়ার। দেখতে পাচ্ছ খুবই ইজি, তাই না? অঙ্কটা কি খুবই ইজি। এই অঙ্কটা প্র্যাকটিস করলে, এই একটা মাত্র অঙ্ক প্র্যাকটিস করলে তোমার আর কিচ্ছু করা লাগবে না। আর সূত্রগুলো তো মুখস্থ রাখবাই, কারণ আমি তো বুঝিয়ে দিয়েছি। আশা করি সবাই তোমরা বুঝতে পারছো। ওকে ভাইয়া, এখন আমরা চলে যাচ্ছি আজকের দিনের লাস্ট পোলে আমাদের। তো এই পোলের জন্য আমি তোমাদের সময় দিচ্ছি হচ্ছে 40 সেকেন্ড। তোমরা এটা একটু করার চেষ্টা করে ফেলো ভাইয়ারা। পোল 5 লঞ্চ করতেছি। আর 10 সেকেন্ডের মতো আছে। আচ্ছা, আমি আরো 10 সেকেন্ডের মতো দিলাম ভাইয়া, সবাই একটু এটা কিন্তু খুব ইজি, মোস্ট কমন। হ্যাঁ,
এটা অবশ্যই পারা উচিত, আমি চাই এটা 100%ই পারো তোমরা। ভাইয়া কোশ্চেনটা ভালো করে পড়ো, কি বলছে? বেগের মান জানতে চাইছে, কিন্তু বেগের মান ভি জানতে চাইছে। আচ্ছা আমি শেষ করে দিচ্ছি আমাদের পোলটা, হ্যাঁ পোলটা শেষ করে দিলাম। ওকে, কি বলছে যে একটা মোটরসাইকেল আরোহী আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে, দুঃখিত, একটা মোটরসাইকেল আরোহী 8 ব্যাসার্ধের বৃত্তাকার পথে কত বেগে ঘুরলে তিনি উলম্বের সাথে এত কোণে আনত থাকবেন। আমরা কি জানি? আমরা জানি টেন থিটা সমান সমান কি ভি স্কোয়ার বাই আর জি। তাহলে এখান থেকে আমরা জানি ভি সমান সমান কি রুট দাও আর জি টেন থিটা। এটা যারা যারা ভুল করছো তাদের প্রতি আমি খুবই রাগ করছি, কারণ এটা খুবই সিম্পল একটা জিনিস ছিল ভাইয়া। তাহলে অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে হচ্ছে বি। তো মোটামুটি এই ছিল আর কি আজকের আমাদের লেকচার। আমি চেষ্টা করছি আমার ক্ষুদ্র জ্ঞানে যতটা মানে যতটা সহজভাবে পারা যায় তোমাদের বোঝানোর জন্য। হাতের লেখা আমার অনেক খারাপ আমি জানি, আর টুকটাক ভুল হতেও পারে ভাইয়া, মানুষ মাত্রই তো ভুল করে, তাই না? আশা করি এটা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। অবশ্যই বাসায় প্র্যাকটিস করবা, কারণ প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। অবশ্যই কোয়েশ্চেন ব্যাংক আর কনসেপ্ট বুক আর আমরা যেই পিডিএফটা প্রোভাইড করব এগুলা পড়লেই এনাফ। আমি জাস্ট আরেকবার যদি একটু রিক্যাপ করি কোন জিনিসগুলো এখানে একটু বেশি তোমার নজর দিতে হবে, আমি জাস্ট একটু বলে যদি দেই, এই জড়তার ভ্রামকে আমি 9টা আইটেম বলছি না, এই 9টা আইটেম মাস্ট মাস্ট মাস্ট, ঠিক আছে? এই 9টা আইটেম মাস্ট। আর হচ্ছে এখানে এই লিফটের ম্যাথ, তুমি যদি জাহাঙ্গীরনগরের আইটিতে পরীক্ষা দিতে যাও 8 ইউনিটে লিফটের ম্যাথ আসবে, এইটা একটা গেল, এটা করবা। আর হচ্ছে ব্যাংকিং এর যে ম্যাথটা আমরা করছি সেটা, আর এই ম্যাথটা স্পেশাল ভাবে এই যে এই ম্যাথটা, হ্যাঁ এগুলা করবা। মোটামুটি ইনশাআল্লাহ এগুলা মাস্ট, এগুলা পারতেই হবে সবার। প্র্যাকটিস করবা, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আব্বা আম্মুর কথা শুনবা। সবাইকে আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম জামিউল ভাই। ভাই আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। জামিউল ভাইয়া যদি কিছু অ্যাড করতেন ভাইয়া ওদের উদ্দেশ্যে। না ভাইয়া, কিছু অ্যাড করার নাই, ক্লাস ঠিকঠাক মতো হয়েছে। ওদের ছোটখাটো কিছু প্রশ্ন ছিল, আমি উত্তর দেওয়ার চেষ্টা করছি আর কি, মোটামুটি ইনশাআল্লাহ সমস্যা নেই। ভাইয়া আর স্টুডেন্ট তোমাদের উদ্দেশ্যে একটু বলতে চাই ভাইয়া, তো আজকে তো তোমাদের এক্সাম তোমাদের হওয়ার কথা ছিল E1, তো E1 এর পরিবর্তে ভাইয়া তোমাদের আজকে বায়োলজি 2 এক্সাম দিতে হবে, হ্যাঁ। আর 11 তারিখে তোমাদের যে GK1 ক্লাসটা হবে, তো GK1 ক্লাসটা আমাদের হবে না, হ্যাঁ। জিকে ক্লাসটা আমাদের হবে না, তাছাড়া পরবর্তীতে বাকি যে রুটিনটা সেভাবে ক্লাস কন্টিনিউ থাকবে, ওদিনকে তোমাদের পরীক্ষা থাকবে না। আর যারা ক্লাসের কথা বলছো ভাইয়া, পিডিএফ এর কথা, হ্যাঁ বইয়ের কথা বলছো কেউ, তো ভাই সেক্ষেত্রে দেখা গেলো যে আমাদের বই অলরেডি ব্রাঞ্চে চলে এসেছে। তো তোমাদের প্রতিটা ব্রাঞ্চে যে যে ব্রাঞ্চে ভর্তি হয়েছে দেখবে তোমাদের রুটিনের পিছনে প্রতিটা ব্রাঞ্চে আমাদের নাম্বার দেওয়া আছে। তো সেক্ষেত্রে যার যার ব্রাঞ্চে তোমরা কন্ট্যাক্ট করলে মনে হয় ভালো হবে ভাইয়া। আর ভিডিওর ক্ষেত্রে অনেকে যাদের সমস্যা আছে সেক্ষেত্রে আমাদের হেল্পলাইন নাম্বার দেওয়া আছে, www.udbar.com এ গিয়ে তোমরা ওই হেল্প নাম্বারটা নিতে পারো, হেল্পলাইন নাম্বার। তো আশা করি তোমাদের সলভ ওখান থেকে সমস্যা হয়ে যাবে। তো এই পর্যন্ত ভাইয়া, ভালো থেকো, সুস্থ থেকো, হয়তো আবার নেক্সট ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।